সালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আমরা অবশেষে চলে এলাম বাংলার ওরিয়েন্টেশন নিয়ে। আমি আব্দুল্লাহ আল মেহেদী এবং আমার সঙ্গে আছে হিরণময় বাউলিয়া ভাই। আমি সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, যারা ফেসবুকে, কেউ কেউ আছো ইউটিউবে, আবার আমাদের সঙ্গে অ্যাপেও সংযুক্ত আছো। অনেক মানুষ, অনেক মানুষ। অনেক, অনেক। আমি শুধু সংখ্যাটা দেখে একটু হিরণ ভাই মুগ্ধ না হয়ে পারছি না। না, আসলে এটা মুগ্ধ হওয়ার মতো। এবং এই মুহূর্তে আমি তোমাদেরকে যেটা বলবো, তোমরা যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখছো না কেন, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমাদের মনের মধ্যে আজকে যত ধরনের জিজ্ঞাসা আছে বাংলা নিয়ে, অর্থাৎ ভাইয়া বাংলা নিয়ে যত ধরনের বিভ্রান্তি আছে, আশা করছি আজকের এই ওরিয়েন্টেশন লাইভের মাধ্যমে সকল ধরনের বিভ্রান্তি দূর হয়ে যাবে। আর তার জন্য তোমরা আপাতত ছোট্ট করে একটা কাজ করে দাও, সেটা হচ্ছে যে যেভাবে যে প্রক্রিয়া আমাদের সাথে কানেক্টেড আছো, এটা একটু ফ্রেন্ডসদের সাথে একটু শেয়ার করো। কেননা তোমরা এটা সবাই ভালোভাবে জানো যে একটা ভালো কাজ কিন্তু যখন আমরা সবাই সম্মিলিতভাবে করি, তখন কিন্তু আসলে সেই কাজের যে বরকত বা সেই কাজের যে একটা আউটকাম বা আউটপুট, এটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। সো দেখা যাচ্ছে একটা প্রশ্ন তোমার মাথায় আসছে না, আরেকজনের মাথায় আসলো, এবং সেটা দেখা গেল আমরা সবাই মিলে যখন সমাধান করব, এটার মাধ্যমে সবাই কিন্তু উপকৃত হব। তো আপাতত তোমরা এটা সবাই একটু সবার সাথে শেয়ার করে দাও। এবং তোমাদের যার যেখানে যত ধরনের জিজ্ঞাসা আছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। সেখান থেকে যেগুলো নেওয়ার মতো আমি এবং আব্দুল্লাহ আল মেহেদী সেটা নিব, এবং নিয়ে তোমাদের সকল ধরনের জিজ্ঞাসা আজকে একটা পরিপূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব। কি তাই না মেহেদী? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এবং আমরা হচ্ছে আজকের পুরো ক্লাসটা যেভাবে সাজিয়েছি ওরিয়েন্টেশনটা, আমরা আজকে আসলে কোনো সত্য কথা, আমরা আজকে কোনো মোটিভেশনে যাব না। হ্যাঁ, মোটিভেশনের চেয়ে আমরা ব্যক্তিগতভাবে তোমার একটা মানে কি বলবো, যে একটা ডিসিপ্লিনড ওয়েতে আরো বেশি বিশ্বাসী, স্ট্র্যাটেজিতে বেশি বিশ্বাসী। মোটিভেশন দেওয়া যায়, কিন্তু মোটিভেশন কিন্তু মানুষ যেই মুহূর্তে নেয়, ওই মুহূর্তে মনে হয় যে একদম সে উল্টায় ফেলবে দুনিয়া। কিন্তু ২ দিন পরে বা মোটিভেশন শেষ হওয়ার পরেই ওই যেই লাউ সেই কদু। সো এইজন্য আমরা যেটা করব, তুমি কিভাবে অ্যান্সার করলে, এখন কিন্তু হাতে আর বেশি সময় নাই, খুবই টেকনিক্যালি আমাদেরকে পড়তে হবে ভাই, আমাদের কাছে এই প্লাসটা নিয়ে আসা। সো ওইটা আমরা কিভাবে ইনশাল্লাহ করতে পারবো, সেটা নিয়েই হচ্ছে আজকে প্রথমে প্রথম পত্র নিয়ে আমি কথা বলবো, তারপরে হিরণময় বাউলিয়া ভাই কথা বলবে। তো তাহলে আমি কি হিরণময় ভাই প্রথম পত্রের অংশটা শুরু করতে পারি? আমার মনে হয় যে শুরু আমরা করব, কিন্তু মেহেদী, আমি একটা জিনিস বুঝে পারি না, হ্যাঁ, যে প্রতি বছর যখন এসএসসি পরীক্ষার রেজাল্ট দেয়, হ্যাঁ। এই রেজাল্টের পরে শুনি, হুম, এবং এই শোনাটা সত্যি, হুম, যে বাংলার কারণে নাকি বেশ বড় একটা অংশের হুম। তাদের এ প্লাস বা গোল্ডেন এ প্লাস মিস হয়। 100%, এই জিনিসটা বা এই 100%। বিষয়টা আমি মন থেকে মেনে নিতে পারি না। মেহেদী, তুমি কি একটু ক্লিয়ারলি বলবে যে আসলে বাংলার কারণে কেন এ প্লাস মিস হয়, এবং এটার আসলে কোনো সমাধান আছে কিনা? আচ্ছা, চমৎকার একটা প্রশ্ন করেছে হিরণ ভাই। প্রথমে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। হুম, আমি তো কুমিল্লা ক্যাডেট কলেজে পড়েছি। yes, সো আমরা যখন এসএসসি দেই, আমার ব্যাচমেট আমরা সবাই আলহামদুলিল্লাহ এ প্লাস পেয়েছিলাম। হুম, ২ জন হচ্ছে গোল্ডেন পায় নাই। এবং যেই ২ জন পায় নাই, সেই ২ জন বাংলার জন্য মিস করে। আচ্ছা, চিন্তা করা যায়। চিন্তা করা যায়? এবং বাংলা মিস করার কারণ হচ্ছে যে এটা আসলে সবাই মনে করে মাতৃভাষা। হুম, হুম, সো এখানে পড়ার কিছু নাই। আমি তো গড়গড় করে বাংলায় কথা বলতেই পারি। তো গড়গড় করে পরীক্ষার খাতায় লিখব। কিন্তু পরীক্ষার খাতায় লেখা আর মাতৃভাষা এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। এবং সম্পর্ক নাই বলেই বাংলা এসএসসি তে সবচেয়ে বেশি এ প্লাস মিস হয়। সো আমরা চাচ্ছি যে এইবার তোমার যাতে ইনশাআল্লাহ বাংলায় এ প্লাসটা খুব সুন্দর ভাবে আসে, সেটার জন্যই আজকের ওরিয়েন্টেশনে আমরা পুরো প্রোগ্রামটা বাংলা অংশটা কিভাবে সাজিয়েছি, আমি এবং হিরণময় ভাই কিভাবে পুরো বাংলাটা তোমাদেরকে পড়াবো। এবং আজকের ক্লাসটাও তোমাদের জন্য বলতে পারো একটা গ্লিম্পস, যে পুরো আজকের ক্লাসটা থেকে একটা ধারণা পেয়ে যাবা যে কি কি করলে বাংলায় তুমি আসলে প্লাস নিয়ে আসতে পারো। সো সেটারই একটা বলবো যে আজকে সারাংশ নিয়েই আমরা হাজির হয়েছি। তো আমার বিশ্বাস হিরণ ভাই, ওরা যদি আমাদের আজকের ক্লাসটা খুব ভালো মতো ফলো করে, এবং ওরা যদি আমাদের ওরিয়েন্টেশনে, সরি, আমাদের প্রোগ্রামে প্রত্যেকটা ক্লাস করে, হুম, হুম। তোমার আলাদা করে বাংলা নিয়ে আর কিছু চিন্তা করা লাগবে না, আমাদেরকে ফলো করলে ইনশাল্লাহ হয়ে আশা যাবে। করি, আশা করি। আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আমি প্রথম পত্রটা হ্যাঁ, হ্যাঁ, শুরু করছি। হিরণ ভাই তোমাদের সঙ্গে আবার দ্বিতীয় পত্রের সময় ইনশাল্লাহ জয়েন করে ফেলবে। ঠিক আছে। তাহলে start করেন। হ্যাঁ, আমি স্টার্ট করে দিচ্ছি। থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশন অ্যান্ড গাইডলাইন ক্লাস কত বড় করে লেখা, তাই না? ওরিয়েন্টেশন অ্যান্ড গাইডলাইন ক্লাস। এখন এই ওরিয়েন্টেশনের গাইডলাইনের মধ্যে আমরা আজকে কিসের গাইডলাইন নিয়ে কথা বলবো? আগে আমাদের পরিচয়টা একটু ছোট করে দিই। আমরা জানি আমাদেরকে চেনে সবাই অলরেডি, যারা এখানে কথা বলছি। আমি আব্দুল্লাহ আল মেহেদী, হিরণময় বাউলিয়া ভাই এতক্ষণ ছিল। তো আমি কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাচ্ছি আমাদের সিলেবাসে। লক্ষ্য জিপিএ 5 এসএসসি 25 সিলেবাস লেখাটা দেখলাম বড় করে। বাংলা প্রথম পত্রে আমরা সর্বমোট 4টা ক্লাস নেব। 4টা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসে আমি কি কি টপিক রেখেছি? শুভা, বই পড়া, আমাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিম গাছ, উপেক্ষিত শক্তির উদ্বোধন, আর শিক্ষা ও মনুষ্যত্ব।
এখন এভাবেই প্রত্যেকটা ক্লাস আমাদের গিয়েছে। আর আমরা সহপাঠ শেষ করব, 3 নম্বর ক্লাসে একটা সহপাঠ যাবে, 4 নম্বর ক্লাসে একটা সহপাঠ যাবে, যেহেতু সহপাঠটাও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আমি আসি যে এতগুলো টপিক এটা আমরা একটা ক্লাসে কিভাবে শেষ করব, ক্লাসের ডিউরেশন যেই সময় হোক না কেন। আচ্ছা, এখানে আমি বলছিলাম যে আমরা একটু টেকনিক্যালি আগাবো, আমি একটু পরে একটা ট্রেন্ড অ্যানালাইসিস দেখাবো, অর্থাৎ বিগত বছরে কোন কোন অধ্যায় থেকে কতগুলো করে প্রশ্ন এসেছে, আমরা সেটাই পড়বো পরীক্ষায় যেটা আসবে। আমরা ততটুকুই পড়ার চেষ্টা করব পরীক্ষায় যতটুকু আসবে। দেখো, পরীক্ষার হলে গিয়ে অনেকে অনেক কিছু নিয়ে পণ্ডিতি বা অনেকে অনেক কিছু নিয়ে অনেক ওভার থিঙ্ক করে ফেলে, যেটা কিন্তু প্রয়োজন নাই। পরীক্ষার হলে আমাকে এসেছে, ধরো আমার এসেছে রবীন্দ্রনাথকে নিয়ে একটা প্রশ্ন, ভাই আমার কাজ উত্তর করা, উত্তর করে মার্কস আনা, এটা হচ্ছে আমার কাজ। উনি এটা কেন করেছিলেন, রবীন্দ্রনাথের ওই জিনিসটা কি এমন ছিল, এমন ছিল, এটা ভাবার টাইম এখন না, এটা পরীক্ষার আগে, পরীক্ষাটা শেষ করলেই মার্কস আসুক, তারপরে আমরা ভাববো। সো এইভাবেই আমরা পুরোটা সাজিয়েছি বাংলা প্রথম পত্রে, একইভাবে বাংলা দ্বিতীয় পত্র, 4টা ক্লাসের মধ্যেই ইনশাল্লাহ এই 4টা ক্লাসে যা যা বলা হবে ইনাফ, আমি বলবো বাংলা প্রথম পত্রে তোমার প্লাস তুলে আনার জন্য। দেখো, তোমরা তোমাদের বাবা মায়ের কষ্টার্জিত অর্থ দিয়ে ভর্তি হয়েছো, তোমরা সময় দিচ্ছ, শ্রম দিচ্ছ, তোমার ইন্টারনেট খরচ করছো, তো আমাদেরকেও কিছু করতে দাও, আমাদেরকে দায়িত্ব দাও, পড়াশোনার দায়িত্বটা আমাদের হাতে দিয়ে দাও, শুধু আমাদেরকে অনুসরণ করো আমরা যা যা বলছি, ইনশাল্লাহ তোমার এই প্লাস চলে আসবে। আচ্ছা, পরীক্ষার খাতায় কিভাবে লিখবো, মানুষ নানা প্রশ্ন করছে, আমরা সব কিছুর উত্তর দেব, একটু ধৈর্য ধরতে হবে, আমি একে একে প্রতিটা বিষয় অ্যাড্রেস করবো। আর বাই দ্য ওয়ে আমি আবারও বলে দিই, তোমরা একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার দিয়ে দাও। শেয়ার দিয়ে দিলে যেটা হবে যে পরে কিন্তু আবার এমন হয় যে হয়তো বা 1 মাস পরে মনে হলো, আচ্ছা ওই যে আব্দুল্লাহ ভাই বা হিরণময় ভাই এটা খুব ইম্পর্টেন্ট করে পয়েন্ট বলছিল, ওই পয়েন্টগুলো যদি একটু দেখতে পারতাম, তখন ওই স্ক্রল করে করে শিখর পেজে গিয়ে এত শত শত ভিডিওর মধ্যে খুঁজে বের করা তো কঠিন কাজ। তার চেয়ে তুমি একটা শেয়ার দিয়ে দিলে তোমার টাইম লাইনেই থাকবে, তুমি নিজেই চাইলে সেটা পরে আবার দেখে নিতে পারবা। এবারে আসা যাক বাংলা দ্বিতীয় পত্র, একইভাবে 4টা ক্লাস এখানে সাজানো হয়েছে, এবং 4টা ক্লাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লাস্ট ক্লাসটা, এখানেই আমরা মূলত বিরোচন অংশটাকে রেখেছি, আর উপরে মোস্টলি আমরা ব্যাকরণের অংশগুলোকে রেখেছি। আমরা এখানেও হিরণময় বাউলিয়া ভাই এমন ভাবে পুরো বিষয়গুলোকে সাজিয়েছেন যা পরীক্ষায় আসবে ওটাই তোমাদেরকে পড়ানো হবে, এর বেশি কিছু নয়। আচ্ছা, এবারে আমরা ট্রেন্ড অ্যানালাইসিস নিয়ে কথা বলবো, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন সবাই এটার দিকে একটু মনোযোগ দাও। দেখো, 2016 থেকে 2024 আমাদের টিম এই পুরো সময়ের মাঝে প্রত্যেকটা শিক্ষা বোর্ডে যতগুলো প্রশ্ন এসেছে যেই যেই অধ্যায় থেকে, অনেক সময় নিয়ে বিশ্লেষণ করেছে তোমাদের জন্য। এই বিশ্লেষণটা করার কারণ কি? এই বিশ্লেষণটা করার কারণ হলো, যেটা দেখে আমরা একটা আঁচ পাই যে কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বা সবচেয়ে বেশি প্রশ্ন আসতে পারে। আমি এখন তোমাদেরকে 2টা এক্সাম্পল দেখাবো, এবং এটাও বুঝবা যে কোন বোর্ডে প্রশ্ন আসে, কোন বোর্ডে প্রশ্ন আসে না। যেমন ধরো 71-এর দিনগুলি, জাহানারা ইমামের। এখন 71-এর দিনগুলি স্বভাবতই অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বলেই আমরা জানি, কিন্তু এখন ঢাকা বোর্ডে কোনো প্রশ্ন এটা নিয়ে ধরলাম আসে নাই, ঠিক আছে। তারপরে আমরা দেখি যে 2016 থেকে 2024-এর মধ্যে চট্টগ্রাম বোর্ডে যে আবার 4টা প্রশ্ন আসছে, ওইদিকে দিনাজপুর এবং ময়মনসিংহে আসে নাই। তাহলে আমরা কিন্তু এই ট্রেন্ডটা অ্যানালাইসিস করলে বুঝতে পারি যে বোর্ডের ভিত্তিতেও কিন্তু একটা টপিকের কতটুকু গুরুত্ব আছে কি নাই এটা কিন্তু নির্ণয় করা যায়। যেমন ধরো, আমি আবার বই পড়াতে যাচ্ছি, এখন এই বই পড়া মোটে 3বার এসেছে যশোর বোর্ডে, ওইদিকে বই পড়া এখন পর্যন্ত 5বার এসেছে, 6বার, আচ্ছা 7বার এসেছে ঢাকা বোর্ডে। তাহলে আমরা বুঝতে পারছি যশোর বোর্ডের জন্য, আমি বলছি না বই পড়া তুমি বাদ দিয়ে দিবা, অফকোর্স বই পড়া ইম্পর্টেন্ট, কিন্তু এর চেয়ে ঢাকা বোর্ডের জন্য বই পড়া আর অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ বই পড়া থেকে 7বার প্রশ্ন এসেছে। সো এইভাবে আমরা পুরো ট্রেন্ড অ্যানালাইসিসটা করেছি। তোমরা এইটা, আমি বলবো যে যারা হচ্ছে ফেসবুক বা ইউটিউব থেকে দেখছো, তারা একটা স্ক্রিনশট তুলে নাও এখনই, কারণ এটা লিখে রাখার দরকার নাই। একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিলে তুমি নিজেই এটা দেখে একটা বিশ্লেষণ করে ফেলতে পারবা যে তোমার জন্য কোন বিষয়, কোন চ্যাপ্টারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার বোর্ডের জন্য। এটা কিন্তু বোর্ড ওয়াইজ। দেখো, তুমি বরিশাল বোর্ডে হয়তো কোনো বিষয় এই যে একবারও আসে নাই, দেখো পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ এমনিতেও খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না, একবারও আসে নাই। রাজশাহী বোর্ডে একবারও আসে নাই, কিন্তু ঢাকা বোর্ড, যশোর বোর্ড, এগুলোতে কিন্তু এটা বেশ কয়েকবার এসেছে। তাহলে আমরা এখন এই ভিত্তিটা কিভাবে বুঝবো? যেমন আমি দেখলাম পয়লা বৈশাখ থেকে প্রশ্ন কম আসছে, তাহলে আমি যদি এখন বাদ দিই, আমি চাচ্ছি যে একটু বাদ দিয়ে পড়বো, ধরো সাপোজ বললাম যে তুমি বাদ দিয়ে পড়বা, তাহলে তুমি কোনটা বাদ দিবা? তুমি কি পয়লা বৈশাখ বাদ দিবা? ধরো তুমি এখন একটু ডাউটে আছো, তুমি ধরলাম যে তুমি হচ্ছে
ধরলাম যে তুমি হচ্ছে দিনাজপুর বোর্ডের, এখন তুমি কি পয়লা বৈশাখ বাদ দিবা নাকি তুমি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিবা? এখন তুমি মনে করলে যে না তো আসতে পারে এটা থেকেও, তুমি দেখলা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ট্রেন্ড অ্যানালাইসিসের দিকে থাকে এটা 4 বার এসেছে, কিন্তু পয়লা বৈশাখ থেকে একবারও আসে নাই 2016 থেকে 24 মধ্যে। তাহলে আমি বাদ দিব কোনটা? আমি বাদ দিব পয়লা বৈশাখ। আমাদের এখন এই শেষ মুহূর্তে কি পড়বো তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এটা বোঝা যে কি পড়বো না। কারণ এখন কিন্তু অনেক কিছু পড়তে গেলে আমরা A+ তুলে নিয়ে আসতে পারবো না। আমরা এখন যতটুকু পড়লে নম্বর আসবে ততটুকুই আমরা পড়বো। এবারে আমরা ট্রেন্ড অ্যানালাইসিসের আরো একটা বিষয় এখানে আমরা দেখি, চলো, যেটা হচ্ছে আমাদের পদ্যের গুলো, কবিতার গুলো। একই রকম ভাবে এটারও একটা স্ক্রিনশট নাও। দেখো আমি ধরো এখানে মানে একই সাথে সহপাঠও দেওয়া হয়েছে। ধরো আমি যে কোনো একটা এক্সাম্পল তোমাদেরকে একটু দেখাই। মানুষ মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ দুইজনের কাছ থেকেই একটা করে উদ্দীপক আসবেই, আসবে মানে আসবে, মুক্তিযুদ্ধ নিয়ে আসবেই। তো এখন মানুষ, এটা আমি কি কোনোভাবে বাদ দিতে পারি? আমার কাছে যত কঠিন মনে হোক, এবং আমি এটাও বুঝতে পারি যে মানুষ যদি আমি ভালো মতো পড়ে যাই, আমি একটা প্রশ্ন কমন পাবই, পাবো মানে পাবোই, এখানে কোনো সন্দেহ নাই। তারপরে আমি ধরো দেখছি এখানে যে বঙ্গবাণী, এখন আমি দেখতে পাচ্ছি বঙ্গবাণী ট্রেন্ড অ্যানালাইসিসটা, বঙ্গবাণীটা একটু কম গুরুত্বপূর্ণ, কারণ বঙ্গবাণী 2 বার করে এসেছে, আবার অনেক জায়গাতে আসেই নাই, কুমিল্লা, ময়মনসিংহ কিংবা বরিশাল বোর্ডে আসেই নাই বঙ্গবাণী। আবার ধরো আমি কোনো আগন্তুক নই, এটা অনেকটাই অগুরুত্বপূর্ণ অন্য অনেকগুলোর তুলনায়, কারণ এটা বেশিরভাগ বোর্ডেই আসে না। এটা আবার মাঝখানে দিনাজপুর বোর্ডে 3 বার এসে গেছে। তাহলে আমরা কোনোটাই একদম বাদ দিয়ে দিতে পারবো না, কারণ আমাদের অনেকগুলো সৃজনশীল উত্তর করতে হবে। কিন্তু আমরা যেটা করব, আমরা সেখান থেকে পিকটা করব একটু ওয়াইজলি, যেটা সবচেয়ে বেশি এসে থাকে। ট্রেন্ড অ্যানালাইসিসের স্ক্রিনশট নাও, সেটা আমরা খুব ভালো মতো পড়ে যাব, খুব ভালো মতো পড়ে যাব। তার কারণ কি? তার কারণ হলো ওইটা থেকে আমার কমন আসবেই ভাই, মানে আমার মার্কস দরকার, তো ওইটা আমি পড়লেই আমি পাচ্ছি একটা, রবীন্দ্রনাথ নজরুল আমি পড়লেই একটা পাচ্ছি। আর আমি অন্য যেগুলো থেকে কম আসছে প্রশ্ন, একটু কম কম আমি পড়লেও চলে। রানার কুমিল্লা বোর্ডে আসে নাই, চট্টগ্রাম বোর্ডে আসে নাই। আমি নিজে কুমিল্লা বোর্ডে ছিলাম, কুমিল্লা বোর্ডের প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয়। এটা তোমরা যারা কুমিল্লা বোর্ডে আছো তারা নিজেরাই জানো। ঢাকা বোর্ডের প্রশ্ন বলি বা অন্যান্য অনেক বোর্ডের প্রশ্নই, বরিশাল বোর্ডের প্রশ্ন অনেক সহজ, কুমিল্লা বোর্ডের প্রশ্ন, যশোর বোর্ডের প্রশ্ন, এই 2টা বোর্ডের প্রশ্ন নিয়ে আমি আলাদা করে আর কিছু বলতে চাই না। আচ্ছা, তারপর ধরো স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। এইবার হয়তোবা সম্ভাবনা অত্যন্ত, মানে অনেক বেশি সম্ভাবনা যে হয়তো এটা থেকে কোনো প্রশ্নই আসবে না এবার। এখন এটা আমরা ধরো স্বাধীনতার শব্দটি কিভাবে আমাদের হলো, এটা খুব সহজ যদিও, কিন্তু আমরা কি তাই বলে এটা একদম ফেলে দিব? ফেলে দিব না, আমরা একটু পড়ে যাব। সো ট্রেন্ড অ্যানালাইসিসটা নিয়ে অনেক কথা বললাম, এই 2টারই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটার স্ক্রিনশট নাও। আর আমি আবারও লাস্টেরটাতে যাচ্ছি, মানে গল্পের অংশটাতে যাচ্ছি, এটার স্ক্রিনশটও তোমরা নিয়ে নাও। এই 2টা স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা নিজেরা এটা দেখবা ট্রেন্ডটা। এটা আমাদের বাংলা টিম যথেষ্ট সময় নিয়ে এটাকে বের করেছে, 2016 থেকে 2024 পর্যন্ত কোন কোন প্রশ্ন কয়বার এসেছে, কোন গদ্য থেকে কোন পদ্য থেকে। এবারে আমরা মান বন্টনে চলে যাই। আমরা কিন্তু অনেকেই বাংলা নিয়ে এত দুঃখজনক যে অনেক স্টুডেন্টই ঠিকমতো জানেও না বাংলায় কোনটাতে কত নম্বর আসে। তো এখন আর ফাঁকিবাজির টাইম নাই, যথেষ্ট ফাঁকিবাজি হয়েছে। এখন আমরা এই দিকে মন না দিলে আমাদের কিন্তু, মানে এখন দেয়ালে সবার পিঠ থেকে গেছে। এখানে যারা আছো অ্যাপে, যারা আছো ফেসবুক, ইউটিউবে, এবং যারা পরে রেকর্ডেড দেখবা, সবার কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে। সো কোনো চিন্তা নাই, এখনো যথেষ্ট সময় আছে, শুধু মনোযোগ দেওয়াটাই এখন গুরুত্বপূর্ণ। তো আমরা দেখতে পাই প্রথমে আমাদের বহু নির্বাচনী, যেখানে আমাদের 30টা প্রশ্ন থাকে, 30 নম্বর। আচ্ছা, এখানেও তো একটা শ্রেণী বিভাগ আছে, এখানে গদ্য থেকে থাকবে 12টা, এখানে কবিতা থেকে থাকবে 12টা, 12 12 24 গেল। সেখানে আমার উপন্যাস থেকে থাকবে 3টা, আর আমার নাটক থেকে থাকবে 3টা, মানে সহপাঠ থেকে টোটাল 6টা থাকে আর কি। তাহলে আমার কয়টা হলো? আমার 30টা প্রশ্ন গেল। সহপাঠ 3, নাটক 3, কবিতা, উপন্যাস। এখন সহপাঠের যেই, আমাদের ধরো আমরা যখন সহপাঠ থেকে অবজেক্টিভ পড়বো, এটা আমাদেরকে একটু টেকনিক্যালি পড়তে হবে। বিগত বছরে যেগুলো এসেছে, যেগুলো গুরুত্বপূর্ণ, আমরা মোস্টলি সেগুলোতেই ফোকাস করব। কারণ সহপাঠ এত বড়, ওখান থেকে যদি তুমি অনেক একদম এটার গলি ঘুপচি থেকে যদি প্রশ্ন আসে, তুমি কিন্তু সেটা উত্তর করে আসতে পারাটা যে কোনো স্টুডেন্টকে আটকে দেওয়াটা একদম সহজ। তাই এখানে যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলোর প্রতি আমরা গুরুত্ব আরোপ করব। ঠিক আছে, এবারে আমরা যাই আমাদের সৃজনশীল প্রশ্ন। আমরা জানি সৃজনশীল প্রশ্নে আমাদের 70 নম্বর থাকে। এখন সেই 70 নম্বরটা আমাদের কিভাবে থাকে এটা আমরা একটু দেখি। আমাদের থাকবে 11টা প্রশ্ন টোটাল। হ্যাঁ,
এই 11টা প্রশ্ন থেকে আমাদের কিভাবে অ্যান্সারটা করতে হয় দেখি। আমাদের কিভাবে কি বা কিভাবে প্রশ্ন আসে। আমাদের গদ্য থেকে থাকছে 4টা, আমাদের আহ কবিতা থেকে থাকছে 3টা, আমাদের উপন্যাস থেকে থাকছে 2টা, আমাদের নাটক থেকে থাকছে 2টা। তাহলে আমাদের কয়টা গেল? এখানে 2 2 4, মানে সহপাঠ থেকে, আমার গল্প থেকে 4 8, আর কবিতা থেকে আমার 3, আমার টোটাল 11টা। এখন এখানেও কিন্তু আমি কোনটা কতটুকু অ্যান্সার করব সেখানেও কিন্তু আমার একটা লিমিটেশনস আছে। যেমন আমি গদ্য থেকে ন্যূনতম 2টা আমার অ্যান্সার করতেই হবে, কবিতা থেকে ন্যূনতম 2টা অ্যান্সার করতেই হবে, উপন্যাস থেকে ন্যূনতম 1টা, এবং নাটক থেকে আমার ন্যূনতম 1টা আমার করতেই হবে অ্যান্সার। মোট 7টা প্রশ্নের উত্তর আমার দিতে হবে। এখন অনেকেই যেটা করে যে এত দিন হয়ে গেছে এখনো উপন্যাসটা বা নাটকটা কেউ পড়েও দেখে নাই, এমন অনেক শিক্ষার্থী আছে। আমি আমার নিজের কথাই যদি বলি, আমার সময় আমি সহপাঠে আমি লাস্ট মোমেন্টে গিয়ে পড়েছি, কিন্তু শেষ মুহূর্তে যদি একবার রিডিং পড়ে নিতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, যেটা সত্য কথা। কিন্তু যদি এখন একান্তই পুরোটা না পড়ে থাকো তাহলে তো কিছু করার নাই। কিন্তু পুরোটা না পড়েও ফুল মার্কস তুলে আনা সম্ভব, সত্য কথা এটা, পুরোটা না পড়েও ফুল মার্কস তুলে আনা সম্ভব। একটু টেকনিক্যালি আগাতে হবে, সেটার জন্যই আমরা আছি। এখন অনেকে রুটিনের কথা বলছো, আমি বারবার দেখতে পাচ্ছি কমেন্টে। রুটিনের কোনো আলাদা করে আর ভাবার প্রয়োজন নাই। যখন তুমি আমাদের প্রোগ্রামের সঙ্গে থাকবা, আমাদের পুরো প্রোগ্রামটা তো এমন ভাবেই ডিজাইন করা হয়েছে যে শুধু বাংলা নয়, প্রতিটা বিষয় তুমি এমন গতিতে এগিয়ে যাবে, তুমি শুধু এটাকে ফলো করবা, তুমি দেখবা অটোমেটিক্যালি তোমার বিষয়গুলো শেষ হচ্ছে, শেষ হচ্ছে, এক্সাম দিচ্ছ শেষ হচ্ছে, এক্সাম দিচ্ছ শেষ হচ্ছে। এবং ইনশাল্লাহ যখন তোমার পরীক্ষার সময় আসবে তখন তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুত একজন বীর যোদ্ধা অলরেডি তুমি হয়ে গেছো তখন। ঠিক আছে? তাই চিন্তার কোনো কারণ নাই। এবারে দেখো, আমরা আমাদের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে এখানে একটু দিলাম আবারও, যে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের বহু নির্বাচনী, যেটাও আসবে আমার 30টা, এবং সেখান থেকে আমার 1 মার্কস করে থাকছে। একই জিনিস বহু নির্বাচনীতে 30 নম্বর। এবারে আমি দ্বিতীয় পত্রের মানবন্টনের রচনামূলক প্রশ্নে যাই। ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রচনামূলক প্রশ্নের মধ্যে আমার অনুচ্ছেদ রচনা আছে, পত্র দরখাস্ত আছে। মোট কথা আমি পুরোটা দিয়ে দিয়েছি, সারাংশ সারমর্ম 2টি প্রশ্ন থেকে একটি অ্যান্সার করতে হবে। আমার পত্র দরখাস্ত, মানপত্র, পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, সেটাও 2টি থেকে একটা, ভাব সম্প্রসারণ 2টি থেকে একটি, প্রতিবেদন 2টি থেকে একটি, রচনা আমার 3টি থেকে একটি। আমি টোটাল নম্বরটা এখানে দেখলাম। এখন এখানে আমরা কিন্তু এই ওয়েট দেখেও বুঝতে পারি যে আমাদের কোনটার জন্য কতটুকু সময় রাখতে হবে। তোমার কমন সেন্স কি বলে? তুমি সারাংশ সারমর্মের জন্য যতটুকু সময় রাখবা, তুমি কি রচনার জন্য অতটুকু সময় রাখবা? তোমার রচনা তো 20 মার্কস, ওটা দ্বিগুণ না দ্বিগুণেরও বেশি সময় তোমার রাখতে হবে, নতুবা তুমি রচনা লিখে শেষ করতে পারবা না। আর আমি আরো একটা বিষয় প্রথমেই বলে নিই, স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে সৃজনশীল সময় মতো লিখে শেষ করতে পারে না বাংলার। আর রচনাও হচ্ছে যখন লিখে, রচনা লিখেও শেষে ফিনিশিং করতে পারে না। দেখো, সুন্দর করে ওটা ফিনিশ করতে পারাটা বেশি গুরুত্বপূর্ণ, বরং ওটাকে অনেক সুন্দর করে লেখাচ্ছে। সৃজনশীলের ক্ষেত্রে যেটা কমন প্রবলেম, প্রথম 1টা 2টা সৃজনশীল এত সুন্দর করে পোলাপান লিখে এবং এত সুন্দর করে লেখার কারণে পরবর্তী যে সৃজনশীল গুলোতে সে যায়, সে তো অলরেডি হচ্ছে তার সময়কে অতিক্রম করে ফেলেছে। সময়কে অতিক্রম করে ফেলার কারণে সে পরবর্তী সৃজনশীল প্রশ্নোত্তরগুলো গুছিয়ে আর লিখতে পারে না, এবং কি লিখে নিজেও বুঝে না। আমি এতটা ডেঞ্জারাস কেসও দেখেছি। আমি আমার যেই ফ্রেন্ডের কথা বলছিলাম, যেমন আমাদের ক্যারেট কলেজে আমাদের ব্যাচে শুধু 2জন গোল্ডেন মিস করে, তার মধ্যে ছিল বাংলা এ প্লাস মিস করার কারণে। সেটা হলো ওখানে যে সে হচ্ছে তোমার, ধরো মানে লাস্টে একটা গ আর ঘ অ্যান্সার করে আসতে পারেনি। কারণ এটা কেন হয়? এটা হয় তোমার বাংলা না লেখার কারণে। আচ্ছা, আমি তো নিজে ইংলিশ ভার্সনে পড়াশোনা করেছি, বাংলা ছাড়া আর সবকিছু আমার ইংলিশেই লিখতে হয়েছে। যারা এই লাইফটা দেখছে এবং ইংলিশ ভার্সনের, স্পেশালি তাদের জন্য আমি এটা বলবো, তোমার জন্য এটা আরো বেশি গুরুত্বপূর্ণ বাংলায় লেখাটা প্র্যাকটিস করা। কারণ এত বাংলায় লিখে কিন্তু আমরা অভ্যস্ত থাকি না, স্পেশালি যারা ইংলিশ ভার্সনের। আর বাংলা ভার্সনের যারা, তারাও বাংলার মতো এত কোনো সাবজেক্ট তো লিখতে হয় না। আমাদের যেটা হয়, যে সমস্যাটা স্টুডেন্টদের আমি মানে দেখতে পাই, সবসময় এটা দেখি, আমি এটা তোমাদেরকে স্পেসিফিক্যালি বলে দিচ্ছি যাতে তোমরা এটা রিপিট না করো। সেটা হলো, ধরো একজন খেলোয়াড় মাঠে খেলতে গেছে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ, সে কোনো প্র্যাকটিস ছাড়া গেছে, তুমি তো বলো যে ছাগল, প্র্যাকটিস ছাড়া কি করতে, ছাগল নাকি, কি করলো কাজটা? তোমার পরীক্ষার ক্ষেত্রে যদি তুমি এই কাজ করো, তুমি টাইমড প্র্যাকটিস বাসায় করো নাই একবারও, এখন ঠিক আছে, এখন তো কিছু করার নেই, এখন সময় চলে গেছে, এখন তোমার আলাদা করে টাইম প্র্যাকটিস লাগবে না। শিখতে যখন তুমি কোর্স করবে, তোমার যথেষ্ট এক্সাম থাকবে, তুমি এক্সাম দিবা, এক্সাম গুলো যখন তুমি সময় ধরে ধরে দিবা, তখন তুমি নিজেই বুঝবা। টাইম টাইম নিয়ে প্র্যাকটিস করতে হবে। এখন যদি কাউকে পরীক্ষায় 5 ঘন্টায় বাংলা লিখতে দেয় তো সবাই পারবে। পরীক্ষায় তো খালি স্কিল, মানে খালি তো নলেজ দেখে না, এই টাইমের মধ্যে লেখাটাও তো গুরুত্বপূর্ণ। তাই বাসায় ঘড়ি ধরে সৃজনশীল লেখা
এইটা একটা ফরজ কাজ। এটা যদি না করে থাকো, তুমি পরীক্ষায় যে ধরা খাবা, শতভাগ নিশ্চিত। কোনো ডাউট নেই, তুমি ধরা খাবা। যদি তুমি টাইমড প্র্যাকটিস না করে থাকো। আচ্ছা, এটার পরে আমরা যাচ্ছি যে আমাদের বহু নির্বাচনী প্রশ্নের ধরন কেমন, এটা নিয়ে পোলাপানের মধ্যে অনেক কনফিউশন থাকে এবং ফেসবুকে অনেক মিম, অনেক ট্রল, অনেক কিছু দেখতে পাওয়া যায় যে দেখা যায় যে কোনো একটা চাইনিজ কারো ছবি দেওয়া দিয়ে দেখাচ্ছে যে 4টা সৃজনশীল প্রশ্নের উত্তর পরীক্ষার হলে ক খ গ ঘ, মানে দেখে মনে হচ্ছে সবগুলো একই রকম, কিন্তু এটা কিন্তু আসলে একই রকম না। এটা একই রকম তখনই মনে হয় যার প্রশ্ন সম্পর্কে স্পষ্ট ধারণা নাই। আমরা দেখতে পাই আমাদের সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন থাকে যেটা একদম সিম্পল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আমাদের বহুপদী সমাপ্তি সূচক থাকে যেটাতে আমরা দেখি যে 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3, ওটা আমরা অভিন্ন তথ্য ভিত্তিক প্রশ্ন পেয়ে থাকি। এখন আমরা এই সব কিছুই অ্যান্সার করব, কিন্তু আমাদের আগে একটু দেখে নিতে হবে কোনটাতে কি থাকে। চলো, সাধারণ বহু নির্বাচনী কি। আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলছি, আমি আবার বলছি এটার কথা। দেখো, তুমি দৌড় দিবা, কিন্তু তুমি যদি তোমার স্ট্র্যাটেজি না জানো যে দৌড় কেমনে দিবা, তাহলে তো বিপদ। এখন তুমি যদি দৌড় দিতে গিয়ে ধরো ধরো তুমি এখন দৌড়াবো হচ্ছে ম্যারাথন দিবা, এখন তুমি যদি 42 কিলোমিটার দৌড়াতে যে তুমি যদি ফার্স্টে একটা 100 মিটার স্প্রিন্টের মতো দৌড় দাও, তুমি তো একটু পরে কিছু 42 কিলোমিটার কি, তুমি তো 60 কিলোমিটার দৌড় দিতে পারবে না, শেষ, ওখানেই খেলা শেষ। সো আমরা এখানে ম্যারাথন দিচ্ছি, তো আমাদের একটু ধৈর্য ধরে পুরো বিষয়টা বুঝে নিতে হবে। সাধারণ বহু নির্বাচনীতে আমরা কি পাই? এগুলো হচ্ছে সাধারণ যে প্রশ্নবোধক বাক্যের আকারে আমরা প্রশ্নগুলো পাই। এটা একটা অসমাপ্ত বাক্য দিয়েও এই ধরনের প্রশ্ন কিন্তু করা যায়, এবং সেখানে দেখা যায় যে একটা অসমাপ্ত বাক্য দিয়ে প্রশ্ন করা হলে একটা বিকল্প উত্তর যদি আমরা ওখানে যোগ করি তাহলে বাক্যটা সম্পূর্ণ হয়। আচ্ছা, এবারে আমরা আসি বহুপদী সমাপ্তি সূচক। এখানে কি হয়, প্রশ্নগুলো সবসময় অসম্পূর্ণ বাক্যের আকারে থাকবে, যে একটা বাক্য যেটা অসম্পূর্ণ, এই প্রশ্নের শেষে কখনো প্রশ্নবোধক চিহ্ন হবে না। এই ধরনের প্রশ্নে শুধু অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন করা হয়। রোমান সংখ্যা দিয়ে সজ্জিত থাকে বিকল্প উত্তরগুলোর মধ্যে, যেটা একটাও হতে পারে, একাধিক উত্তরও হতে পারে, 1 ও 2, 2 ও 3, বেশিরভাগ ক্ষেত্রে আমরা একাধিক উত্তর দেখতে পাবো। এখানে একটা টেকনিক তোমাদেরকে বলে নেওয়া ভালো, প্রসেস অফ এলিমিনেশন। এটার কথা আমি অনেক বলে থাকি ক্লাসে। প্রসেস অফ এলিমিনেশন কি? আমরা শুদ্ধ উত্তর জানি, শুদ্ধ উত্তর জানার আগে আমরা দেখব ভুল উত্তর কোনটা। যখন যেটাতে আমি 100% শিওর, ওটাতে আমি শুদ্ধ উত্তর আমি ওই মানে দাগায় ফেললাম। কিন্তু যখন আমি কনফিউজড শুদ্ধ উত্তর কোনটা, তখন আমি কি করবো, আমি ভুল উত্তরগুলাকে বাদ দিতে থাকবো, এলিমিনেট করতে থাকবো। আমি ধরো জানি এখানে 4টা অপশন, 2টা যে না এর মধ্যে, এটা আমি 100% শিওর, ওই 2টাকে আমি বাদ দিয়ে দিলাম। এখন দেখো, আমি 4টা থেকে একটা দাগানোর চেয়ে 2টা থেকে একটা দাগালে আমার মানে সম্ভাব্যতা কি বলে, প্রবাবিলিটি কি বলে, সেখানে তো আমার মানে সম্ভাব্যতা হচ্ছে আমার উত্তরটা শুদ্ধ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো আমি এই কাজটাই করব। আর আমি যদি 3টা ভুল উত্তরই বের করে ফেলতে পারি, আলহামদুলিল্লাহ, আমার অপশনই 4টা আছে। সো আমি জানি না ওটা ঠিক উত্তর কিনা, কিন্তু আমি তো 3টা ভুল উত্তর যে এই ব্যাপারে আমি নিশ্চিত, তার মানে আমি ঠিক উত্তর বের করে ফেলতে পারছি। বহুপদী সমাপ্তি সূচকের ক্ষেত্রে স্পেসিফিক্যালি এই প্রসেস অফ এলিমিনেশন অ্যাপ্লাই করা একটা খুবই কার্যকর বিষয়। এবারে আমরা আসি বহুপদী সমাপ্তি সূচকের পরে অভিন্ন তথ্য ভিত্তিক। এখানে কি হয়, একটা উদ্দীপকের উপর ভিত্তি করে একাধিক প্রশ্ন তৈরি করা হয়, এবং এ জাতীয় প্রশ্নে আমরা সাধারণ বহু নির্বাচনী পাই বা বহুপদী সমাপ্তি সূচকও দেখতে পাই অভিন্ন তথ্য ভিত্তিকে। আর এখানে সাধারণত জ্ঞান স্তরের প্রশ্ন থাকে না, এবং উদ্দীপকের সাহায্য ছাড়া তুমি প্রশ্নগুলো উত্তর করতে পারবা না। কিন্তু শুধুই উদ্দীপক দিয়ে কি তুমি করতে পারবা? ধরো কাকতাড়ুয়া থেকে একটা অভিন্ন তথ্য ভিত্তিক প্রশ্ন আসলো, কাকতাড়ুয়ার আলোকে ওই বুধার নামে নামটা চেঞ্জ করে সিচুয়েশনটাকে একটু কাছাকাছি দিয়ে একটা উদ্দীপক দেয়া হলো, ওখান থেকে একটা আসলো বহুপদী সমাপ্তি সূচক, একটা আসলো জ্ঞানমূলক। তুমি যদি কাকতাড়ুয়া সম্পর্কে ভালো না জানো, তুমি এটা অ্যান্সার করতে পারবা? তুমি জীবনেও অ্যান্সার করতে পারবা না, কারণ এখানে সরাসরি জ্ঞানমূলক প্রশ্ন তোমাকে দিয়ে দিবে না। তোমাকে ওই উদ্দীপকের সাথে যেটা তোমাকে দিয়েছে ওটার সঙ্গে তোমার মেইন যে পার্ট সেটা মেলাতে হবে। সেটা যদি তুমি মিলাতে পারো, তাহলেই গেম ওভার, খেলা শেষ হয়ে গেছে। কিন্তু ওখানে যদি আমাদের ঘাপলা থাকে কনসেপ্টে, তাহলে ওই যে ওই ফেসবুকের এই মিমের মতো মনে হবে যে 4টা চাইনিজের ছবি এবং ABCD সবগুলো তো দেখতে একই রকম, আমি কোনটা উত্তর দিব? না, সবগুলো দেখতে একই রকম না, অবশ্যই সবগুলোর মাঝে যথেষ্ট ডিফারেন্স আছে। আচ্ছা, এবারে যাচ্ছি আমি আমাদের সৃজনশীল প্রশ্নোত্তরের নম্বরটা কিভাবে বন্টন হয়, এটা আমাদের দেখাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমার খুব বলতে দুঃখ লাগে যে আজকে নতুন কারিকুলাম চালু হলো, আবার সেটা চলে গেল, সেটা ঠিক আছে। আজকে এত বছর বাংলাদেশে সৃজনশীল প্রশ্নোত্তর চলছে, কিন্তু আমাদের শিক্ষার্থীদের একটা বড় অংশ
এখনো ঠিক করে সৃজনশীল প্রশ্ন উত্তর করতে পারে না, এটা আমি শিক্ষার্থীদেরকে দোষ দিব না, এটা আমি দোষ দিব আমাদের শেখানোর পদ্ধতিতে। এই ব্যর্থতার দায়ভার আমাদের সবাইকেই নিতে হয়। তো আমরা চলো এই শেষ মুহূর্তে হলেও একটু শিখে নেই যে সৃজনশীল প্রশ্নের নম্বরের ব্রেকডাউনটা কিভাবে হয়। জ্ঞানমূলক প্রশ্ন আমি একটু পরে বলছি কোনটা কিভাবে লিখতে হবে, অনেকে প্রশ্ন করছো, আমি এটা করছি, আমি এটা বলছি। আচ্ছা, সেটা হচ্ছে যে জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নে আমার কয় নম্বর? আমার হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নে 1 নম্বর গেল। অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নে আমার নম্বরটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়? অনুধাবনমূলক প্রশ্নে 1 নম্বর আসবে তোমার জ্ঞানমূলক থেকে, আর 1 নম্বর আসবে তোমার অনুধাবন থেকে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে 1 নম্বর জ্ঞানমূলক থেকে আসবে মানে, এটা বুঝলাম না ভাই। আচ্ছা, 1 নম্বর জ্ঞানমূলক থেকে আসবে বলতে জ্ঞানমূলক কি? জ্ঞানমূলক হচ্ছে এমন একটা তথ্য যেটা তোমার মুখস্থ একটা কথা, যেটা সরাসরি তুমি ওই অধ্যায় থেকে বা ওই বই থেকে, বইয়ের ওই গদ্য পদ্য বা প্রবন্ধ থেকে তুমি বলে দিচ্ছ, বা উপন্যাস বা নাটক থেকে তুমি বলে দিচ্ছ। এটা হলো জ্ঞানমূলক। ওইরকম একটা তথ্য থাকতেই হবে প্রথমে, নতুবা 1 নম্বর দিবে না তোমাকে। তুমি যদি ভাবো যে তুমি পৃষ্ঠা ভরে ভরে লিখবা আর তাহলেই তোমার কারি কারি নাম্বার চলে আসবে, তাহলে তুমি এখনো বোকার রাজ্যে বাস করছো। সৃজনশীলের জন্য, সৃজনশীলে কিন্তু ফুল মার্কস তোলা সম্ভব। আমাদের সময় অনেক কিছু অনেক কঠিন ছিল, যে সৃজনশীল ছিল না তখন ফুল মার্কস তোলাটা কিন্তু অনেক কঠিন ছিল, কারণ পুরাটা লিখে রচনামূলক বাংলায় পাওয়া যেত না। এখন কিন্তু পাওয়া সম্ভব। একজন প্রশ্ন করেছে হাতের লেখা নিয়ে, কোনো দরকার নেই এখন হাতের লেখার প্রতি গুরুত্ব আরোপ করা। হাতের লেখার জন্য নাম্বার কাটবে কিনা, হাতের লেখার জন্য সৃজনশীলে নাম্বার কাটার কোনো যৌক্তিকতা নাই। এটা তোমার ক্যালিগ্রাফি কম্পিটিশন না, এটা তোমার জ্ঞানের পরিচয়টা এখানে আসছে। অন্য অনেক বিষয় কাটতে পারে, বাংলা প্রথম পত্রের প্রশ্নই ওঠে না। আচ্ছা, এবারে আসা যাক প্রয়োগমূলকের 3 নম্বর নিয়ে। আমরা প্রয়োগমূলকে জ্ঞানমূলক একটা জিনিস লিখবো, সেখান থেকে আমরা 1 নম্বর পাবো। আমরা সেখানে অনুধাবনের একটা অংশ লিখবো, সেটা থেকে 1 নম্বর পাবো, এবং প্রয়োগের একটা অংশ লিখবো। প্রয়োগের বিষয়টা কি, কি প্রয়োগ করছি আমরা? প্রয়োগমূলকে মূলত আমরা দেখতে পাই উদ্দীপকের সঙ্গে যে মূল পাঠটা, মানে মূল কবিতা, গল্প বা প্রবন্ধ, সেটার একটা সম্পর্ক স্থাপন করে আমাদেরকে লিখতে হয়। ধরো উদ্দীপকের যেই কাহিনীটা দিয়েছে, সেই কাহিনীটা হলো তুমি তোমার বাসায় যেই কেয়ারটেকার আঙ্কেল কাজ করেন তার সঙ্গে অনেক ভালো আচরণ করো। ফর এক্সাম্পল, তোমার কোনো একটা গল্প আছে বা কোনো একটা প্রবন্ধ আছে যেটাতে এরকম কোনো একটা গরিব মানুষের সঙ্গে বা কোনো একটা বাসার কাজের মহিলার সাথে কিংবা দারোয়ানের সাথে ভালো আচরণ খারাপ আচরণ বিষয়ক একটা কোনো কাহিনী আছে। এই দুইটার মধ্য থেকে একটা সম্পর্ক স্থাপন করে তোমাকে লিখতে হবে। এটাই হলো প্রয়োগ। প্রয়োগে আসলে কি আমার ওই জ্ঞানটা আছে, ওটাকে আমি এই কাহিনীর সাথে কিভাবে রিলেট করছি, এটাই হচ্ছে আমার প্রয়োগ। এবারে আসা যাক আমার উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতার 4 নম্বরটা ভাগ হয়েছে কিভাবে? জ্ঞানমূলক, সবগুলোতে জ্ঞানমূলক একটা থাকবে, অনুধাবন, প্রয়োগে 1, আর শেষে উচ্চতর দক্ষতা। এখানে আমাদের সাধারণত কোনো একটা ডিসিশন দিতে হয় নিজের এন্ড থেকে, তাই তো? এটা দেখা যায় আমাদের অনেকটা আর্গুমেন্টেটিভ থাকে বিষয়টা, বা আমাদের কোনো একটা সিদ্ধান্ত আমাদের কাছে জানতে চাওয়া হয়, বা এইটার পক্ষে তোমার মত কি, তুমি কি এই যুক্তিটিকে সমর্থন করো কিনা। তো আমরা এখানে যখন সেই উচ্চতর দক্ষতামূলক কথাটা বলি, সেই প্লটটা তৈরি হয় কিন্তু উপর থেকেই, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ, তারপরে আমরা শেষে এসে একটা সিদ্ধান্তে যেতে পারি, যেখানে এসে আমি বলতে পারি যে আমি এটা করতে পারি কি পারি না। অনেকে প্রশ্ন করছে সৃজনশীল কতটুকু লিখবো না লিখবো, এগুলো নিয়ে আমি সব বলবো। একটু ধৈর্য ধরো, জাস্ট আমাদের সাথেই থাকো, আমি সব বলবো, কোনটা কতটুকু লিখবা, কতটুকু লিখলে কি মার্কস আসবে না আসবে। চলে এসেছি আমি এখানে। আচ্ছা, আমরা অনেকেই করি কি, যখন আমরা জ্ঞানমূলকটা উত্তর করতে যাই, আমরা শিক্ষার্থীরা জ্ঞানমূলকটা দেখা যায় যে অনেক বড় করে লিখে ফেলি। অনেকে মনে করে যে মানে এটা যেহেতু প্রথম প্রশ্ন, আমার একটা অনেক ভালো ইমপ্রেশন তৈরি হবে আমি যদি এটাকে বড় করে লিখি। কিন্তু এটা কিন্তু একটা খুবই ভুল ধারণা, এটা কিন্তু একদম ভুল ধারণা। এটাতে নম্বর কত? এতে নম্বর হচ্ছে 1। হ্যাঁ, এটাতে 1 নম্বর। 1 এর মধ্যে তোমাকে কত দিবে? 1-এ কত দেওয়া যায় সর্বোচ্চ? 1-এ তো 2 দেওয়া যায় না, 1-এ তো 1.5 দেওয়া যায় না। 1-এ তোমাকে সর্বোচ্চ 1-ই দিবে। তাই এইটা তুমি লিখবা কতটুকু? এটা তুমি লিখবা সর্বোচ্চ 1 বাক্যে, সর্বোচ্চ। যদি তুমি একটা বাক্যে নাও লিখো, যদি তুমি চাও যে আমি 2-3টা শব্দে লিখবো, তাহলেও তোমাকে 1-এ 1 দিবে। যদি এমনও হয়ে থাকে যে তুমি এটা একটা শব্দ দিয়ে লিখছো, লাস্টের সময় কম, তোমার শেষ সৃজনশীলটা লিখছো, একটা শব্দ যদি লিখো তাহলেও তোমাকে 1-এ 1 দিবে। কিন্তু আমরা এটা ডিসকারেজ করি, কারণ এতে ইমপ্রেশন খারাপ হয়। যদি তুমি 1 শব্দে উত্তর দিতে থাকো 1 বাক্যে এটা লিখবা। ধরো এই ধরনের তো আসবে না। আচ্ছা, আসতে পারে। ধরো আমি একটা প্রশ্ন আসলো যে রবীন্দ্রনাথ কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, ধরো এটা আসলো ফর এক্সাম্পল। সো এখন এই যে উনি কোন কাব্যগ্রন্থ, উনি গীতাঞ্জলির জন্য পেয়েছেন।
তুমি যদি উত্তরে শুধু গীতাঞ্জলি এই একটা শব্দ লেখো তাহলেও তোমাকে 1 নম্বর দিবে। কিন্তু সবচেয়ে ভালো হয় তুমি যদি এরকম লিখো যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। দ্যাটস ইট। একটা বাড়তি কথা লিখবা না, একটা বাড়তি শব্দ লিখবা না। একটা বাড়তি শব্দ যদি লিখো, এটা আসলে তোমার নিজের বোকামির পরিচায়ক। তোমার নিজের বোকামি ওটা দিয়ে প্রকাশ পায়। যা বলা হয়েছে ততটুকুই, এটাই নিয়ম। ধরো মাগরিবের নামাজ পড়ার নিয়ম হচ্ছে 5 রাকাত। এখন তুমি যদি বলো যে 3 রাকাত ফরজ দরকার, আমি এটা বাড়ায় পড়া দিই, সওয়াব হইবো আমার, 4 রাকাত পড়ে দিই ফরজ, এটা কি কোনো সেন্স মেক করে? তোমাকে, এটা নিয়ম, যা তুমি তো তাই করবা। সো এটা নিয়মটাই হচ্ছে এমন। আর আমরা জানি যে প্রথম 2টা প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক আর অনুধাবনমূলক, এগুলোর সঙ্গে কিন্তু উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। এগুলো পুরোপুরি আমাদের মেমোরি থেকে অ্যান্সার করতে হবে। জ্ঞানমূলক তো ডিরেক্ট মুখস্থ একটা তথ্য, এটা আমার মেমোরি থেকে অ্যান্সার করতে হবে। সো আমরা এটা মাথায় রাখবো। এবারে আসি আমাদের অনুধাবনমূলক। অনুধাবনমূলকের জন্য কিছু তথ্য আমাদের মুখস্থ রাখতে হবে। অনুধাবনমূলকের 2 নম্বরের মধ্যে 1 নম্বর আমাদের জ্ঞান থেকে আসবে, অর্থাৎ আমি কোনো একটা তথ্য লিখবো সেই গদ্য পদ্য কিংবা প্রবন্ধ থেকে, ওটার জন্য 1 নম্বর পাবো। আরেক নম্বর পাবো অনুধাবনের জন্য। তো আহ আমি যেটা প্রেফার করি, যদিও হচ্ছে 2টাই হয়, কেউ যদি জ্ঞানমূলক অংশটা আগে লিখে অনুধাবন পরে লিখে 2টাই হয়, কিন্তু একটা আইডিয়াল প্র্যাকটিস হচ্ছে প্রথমে জ্ঞানমূলকটা লেখা তারপরে অনুধাবনমূলকে যাওয়া। এক্ষেত্রে তুমি 2টা প্যারায় লিখবা, তুমি 2টা প্যারায় লিখবা। অর্থাৎ প্রথম লাইনে তুমি জ্ঞানমূলক কোনো একটা তথ্য লিখলা, প্যারা চেঞ্জ করলা, তারপরেরটাতে তুমি অনুধাবনমূলক একটা কথা তুমি লিখলা। তুমি এটা দিয়ে কি বোঝো, তুমি কি অনুধাবন করছো, এটাই তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। আর যদি তুমি শুধু জ্ঞান অংশটাও লিখো, তুমি কিন্তু 1 নম্বর পাবা। ভাবার কোনো কারণ নেই, যারা খাতা দেখে থাকেন এসব পরীক্ষার, তারা আমাদের চেয়ে কম স্মার্ট, তারা আমাদের চেয়ে যথেষ্ট স্মার্ট, তারা যথেষ্ট ট্রেনিং প্রাপ্ত, এবং তাদেরকে যথাযথ নির্দেশনাও দিয়ে দেওয়া হয়। তো কিভাবে খাতা কাটলে কাকে কত নম্বর দেয়া যাবে তারা তা সব জানে। তুমি ফরম্যাট মেইনটেইন করো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমার খাতা ঠিক মতো দেখলে, তুমি যদি ভেতরে কন্টেন্ট ঠিকঠাক লিখো, তুমি ফুল মার্কস পাবা। তুমি যদি শুধু ফরম্যাট ঠিক রাখতে পারো, তোমার ভেতরে যদি লেখা একটু আধটু মানে অনেক ভালো নাও হয়, তুমি অনেক ভালো নম্বর পাবা। কিন্তু তোমার লেখা অনেক ভালো হয়েছে, তুমি ফরম্যাট মেইনটেইন করো নাই, সরি, ভালো মার্কস আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এবারে আমরা যাচ্ছি পরের অংশে, যেটা হলো আমাদের গ। এবারে আমরা দেখবো গটা কিভাবে লিখবো। আমরা একটা বিষয় খেয়াল রাখবো, আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, প্রশ্নে যত নম্বর আমি তত প্যারা লিখবো। যত নম্বর আমি তত সমান সমান তত প্যারা। এই প্যারা আবার ওই কোনো কষ্ট ওই প্যারা না, প্যারাগ্রাফ বুঝিয়েছি আর কি। যত নম্বর তত প্যারা। কিভাবে যত নম্বর তত প্যারা? যেমন 3 নম্বর, ধরো আমার প্রয়োগমূলকে আমি 3টা প্যারায় লিখবো, অনুধাবনমূলক আমি 2টা প্যারায় লিখবো। উচ্চতর দক্ষতা 4টা প্যারায় লিখলে ভালো, 3টা প্যারায় লিখলেও চলে, সমস্যা নেই। এবারে আমরা যাচ্ছি প্রয়োগমূলকে। তো প্রয়োগমূলকে আমাদের 1 নম্বর থাকবে জ্ঞানে, আগেও বলেছি, 1 নম্বর থাকবে অনুধাবনে, 1 নম্বর থাকবে আমার প্রয়োগে। আর তুমি প্রয়োজন অনুসারে এগুলোকে আগে পিছে করতে পারো, কিন্তু আমি যেটা বললাম আইডিয়াল প্র্যাকটিস এটা, জ্ঞান অনুধাবন প্রয়োগ, এবং অনুধাবনে জ্ঞান অনুধাবন, উচ্চতর দক্ষতাতে জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা, সিরিয়ালি আমরা আসার চেষ্টা করব। আচ্ছা, একটা বাক্যে যদি লিখতে পারো জ্ঞানমূলকটা, তোমার 1 নম্বর নিশ্চিত। তারপরে যেই প্রসঙ্গটা, ওটা পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করতে হবে, এটাই হচ্ছে অনুধাবন। কেন পাঠ্য বইয়ের আলোকে বর্ণনা করতে হবে? ওই যে বলছি, জ্ঞান আর অনুধাবন এগুলো কিছুটা ব্রেইন থেকে, কিছুটা না পুরোটাই কম বেশি ব্রেইন থেকে করতে হবে, উদ্দীপকের সঙ্গে সরাসরি সম্পর্ক নাই। আর আমরা এরপরে যখন প্রয়োগের ক্ষেত্রে আসি, সেটা হচ্ছে উদ্দীপকে কিভাবে ফুটে উঠেছে তোমার ওই কবিতা, গল্প কিংবা প্রবন্ধের বিষয়টা, এটাই হলো তোমার প্রয়োগ। তুমি এটা লিখো ঠিক মতো, ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা নম্বর। আচ্ছা, আমি একটা জিনিস একটু বলে দিই, যেমন এটা কতটুকু লিখবা বলেছিলাম, সর্বোচ্চ 1 লাইন। এটা কতটুকু লিখবা? এটা লিখবা হচ্ছে তোমার 2 প্যারা। 2 প্যারাতে কতটুকু লিখবা তুমি? 2 প্যারাতে এটা সর্বোচ্চ লিখবা আধা পৃষ্ঠা। তোমার হাতের লেখা যদি অনেক বড় বড় হয় বাচ্চাদের মতো, তাহলে তুমি 1 পৃষ্ঠা লিখতে পারো, বা 1 পৃষ্ঠার 4/3 অংশ লিখতে পারো। কিন্তু আমি প্রেফার করি আধা পৃষ্ঠা। তোমার কাছে ছোট মনে হচ্ছে? পোলাপান শেষ করতে পারে না লেখা। আধা পৃষ্ঠা, আধা পৃষ্ঠা লিখবা এটা। তারপরে আমাদের এটা আমরা কতটুকু লিখবো? 1 থেকে সর্বোচ্চ 1.5 পৃষ্ঠা, সর্বোচ্চ 1.5 পৃষ্ঠা আমি প্রেফার করি না, 1 পৃষ্ঠাই তুমি লিখবা। ভাই তুমি শেষ করো, শেষ করাটা বেশি গুরুত্বপূর্ণ, সুন্দর করাটা বেশি গুরুত্বপূর্ণ না। আর তারপরে আমাদের আসছে উচ্চতর দক্ষতা, এটা আমরা কতটুকু লিখবো? 1.5 পৃষ্ঠা থেকে সর্বোচ্চ সর্বোচ্চ 2 পৃষ্ঠা। তোমার হাতের লেখা যদি যথেষ্ট ফাস্ট হয়, তুমি লিখতে পারো 2 পৃষ্ঠা, বাট মোস্টলি পোলাপান 2 পৃষ্ঠা লিখলে শেষ করতে পারে না।
যেটা আমার মানে অভিজ্ঞতা তাই বলে। কারণ সে তো ভাবতেও হয় তার। সে তো আর এমন না যে জাস্ট টাইপ করার মতো, সে হচ্ছে বা তার মাথায় একদম আছে, সামনে গুলো দেখে দেখে টাইপ করতেছে, লিখতেছে, তা তো না। একদিকে সে ব্রেইনে প্রসেস করছে, অন্যদিকে সে তার কলম দিয়ে ডেলিভারি দিচ্ছে। সো ইট টেকস টাইম। ঘয়ের উত্তরে কি আসে উচ্চতর দক্ষতাতে, এখানে 4 নম্বর। প্রথমটা থাকছে 1 নম্বর জ্ঞানে, 1 নম্বর থাকছে অনুধাবনে, একই বিষয়, 1 নম্বর থাকছে প্রয়োগে। অতটুকু তো বললাম। এরপরে 1 নম্বর আসে আমার উচ্চতর দক্ষতায়। ধারাবাহিকভাবে সবগুলো বিষয়ের যখন আমরা একটা সম্মিলন ঘটাবো, তখনই আসলে উচ্চতর দক্ষতার উত্তরটা তৈরি হয়। কারণ উচ্চতর দক্ষতায় তোমার কাছে একটা মতামত জানতে চেয়েছি, বা তুমি কি এটা সাপোর্ট করো কি সাপোর্ট করো না এটা জানতে চেয়েছি, তাহলে তুমি কিভাবে বলবা এটা? এটা বলতে হলে তো অফকোর্স তোমাকে একটা যুক্তি তর্ক সবকিছু দাঁড় করাতে হবে। যেমন ধরো এই জুলাই আন্দোলনের পরে সবার মধ্যেই কম বেশি রাজনীতি সচেতনতা দাঁড়িয়েছে। যখন দেশের কোনো একটা সিদ্ধান্ত নিয়ে কথা হচ্ছে, তোমাদের অনেকে আমি দেখি ফেসবুকে লেখালেখি করো, তখন তুমি যখন একটা মতামত দাও, মানে এই জিনিসগুলো তো তোমার বাস্তব জীবনের সঙ্গেও মিল করার মতো। মতামত দাও, তুমি কি ঠাস করে একটা কথা বলে দাও? তুমি তো এর পেছনে যুক্তি দাও, কিন্তু তুমি প্রথমে প্লট তৈরি করো, কিন্তু একটা কথা বলো, তথ্য দাও, যুক্তি দাও, তোমার পক্ষে কথা, তারপর লাস্টে বলো এই জন্য তুমি মনে করো যে এইটা এইটা এটা এটা হওয়া উচিত দেশে। এই জন্য তুমি মনে করো এই সময় নির্বাচন হওয়া উচিত, এটা এটা দেশে হওয়া উচিত, সংবিধান সংস্কারের ক্ষেত্রে এটা এটা হওয়া উচিত। তার মানে কি? তুমি কিন্তু ফার্স্টে প্লট বানাও, তারপরে তুমি এসে তোমার মতামতটা দাও। উচ্চতর দক্ষতাতে আমরা একই কাজটাই করে থাকি। এখানে আমরা বিচার বিশ্লেষণ করি এবং বিশ্লেষিত বিষয়গুলোর মধ্যে একটা সমন্বয় করি, তারপরে একটা সিদ্ধান্ত দেই। এটাই হলো উচ্চতর দক্ষতা। আর প্রয়োগ পর্যন্ত আমরা যখন লিখি, এটা লেখার পর বিশ্লেষণ এবং সমন্বয়ের মাধ্যমে, মানে সবগুলো একটা সমন্বয় হলো, এবং এটা বিশ্লেষণ করার পর একটা সিদ্ধান্ত দিলাম, একটা মতামত দিলাম, একটা যুক্তিটাকে আমি দাঁড় করালাম, এই যে সমাপ্তিটা টানলাম, এই সমাপ্তিটা তুমি টানো, তুমি 4-এ 4 পাবা। 4-এ 4 পাবা ইনশাল্লাহ তুমি। তো এইবারে আমি আর আমি এখন এখান থেকেই বিদায় নিব। আমি হচ্ছে আমার মানে মাইকটা এখন হ্যান্ড ওভার করে যাব হিরণময় বাউলিয়া ভাইয়ের কাছে। সো ভাই হচ্ছেন কথা বলবেন মেইন বুক নাকি টেস্ট পেপার এগুলো নিয়ে। তোমাদের সবার প্রতি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো। প্রথম পত্রের ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আবার আবার দেখা হবে আমার। আর ওরা হচ্ছে হিরণময় ভাই আমার কাছে মনে হয় সেই নবীন কিশোর। তোমায় দিলাম ভুবনডাঙ্গার মেঘলা আকাশ, আমার খুব প্রিয় কবিতা। তো সেই ভুবনডাঙ্গার মেঘলা আকাশ, ফুসফুস ভরা বাতাস, সবকিছু তোমাদের। তো তোমরা খুব সুন্দর করে পড়বা, খুব সুন্দর করে তোমাদের প্রিপারেশন নিবা। যদি শুধু আমাদের সাথে থাকো ইনশাল্লাহ, তাহলে আলাদা করে আর কোনো ওই যে বাংলার প্রিপারেশন নেওয়া লাগবে না, রুটিন আমাদেরকে ফলো করতে থাকবা, হয়ে যাবে। আর এক্সাম স্কিল যথেষ্ট এক্সাম থাকবে, ওগুলো দিলেই তুমি ওই যে বললাম, তুমি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। সবার প্রতি অনেক শুভকামনা থাকলো। হিরণময় ভাই আরো অনেক সুন্দর সুন্দর কথা এখন তোমাদেরকে বলবেন, এবং আরো খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে তিনি বলবেন। তোমাদের বই নাকি টেস্ট পেপার, কিভাবে কি করবা, ডিফারেন্স কি কোনটা, কিভাবে জিপিএ 5 পাবা, বাংলায় কিভাবে কি পড়তে হবে, এগুলো নিয়ে কথা বলবেন। তো আমি আমার মনে হয় যে মাইকটা আমি হ্যান্ড ওভার করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। সালামু আলাইকুম। থ্যাংক ইউ আব্দুল্লাহ আল মেহেদী। আসলে মেহেদী যেভাবে সবকিছু বুঝিয়ে গেল, এরপরে আসলে আর তেমন কিছু বলার থাকে না। তারপরেও আমি কিছু জায়গায় নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো, যেটা আমি আহ, একটু বাইরে থেকে দেখছিলাম, যেটা তোমরা ইতিমধ্যে বারবার 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 করে কমেন্ট বক্সে লিখেছো। তোমাদের প্রথম কনফিউশন হচ্ছে, আহ, বারবার একটা কোশ্চেন তোমরা করছো যে ভাইয়া আমার তো হাতের লেখা খারাপ, তো আমি আসলে এ প্লাস পাবো কিনা, বা আমি লেখাটা শেষ করতে পারি না, আমি আসলে এ প্লাস পাবো কিনা। দেখো, একটা সত্যি কথা বলি। আহ মেহেদী যেমন তার জীবন থেকে অনেক কথা বলে গেল, আমাদের সবার জীবনে এক একটা গল্প আছে। আমি বিসিএস পরীক্ষা যখন দিতে গিয়েছি, তার আগ পর্যন্ত আমি ভাবতাম কি জানো, যে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় মনে হয় যে হাতের লেখা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। কিন্তু সত্যি কথা বলতে, আমি যখন বিসিএস বা আরো অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে গিয়েছি, তখন যে দেখলাম যারা বিসিএস এ একেবারে টপ লেভেলে থাকে, অর্থাৎ মেরিট পজিশন প্রথম সারিতে, তাদের হাতের লেখা তোমার এবং আমার থেকে অনেক খারাপ। এটা আমি জানি তোমরা অনেকে বিশ্বাস করছো না, কিন্তু এটাই হচ্ছে সত্যি কথা। দেখো, যে সকল সম্মানিত শিক্ষকেরা খাতা দেখেন, ওনারা কিন্তু খাতার কোয়ালিটিটাই দেখেন, ওনারা কিন্তু খাতার কোয়ান্টিটি দেখেন না। এখন মনে করো যে একটা পাতায় তুমি মাত্র 7 থেকে 8 লাইন লিখেছো, তোমার হাতের লেখা অসম্ভব সুন্দর। আরেকটা স্টুডেন্ট ধরে নাও যে খাতায় একটা পাতায় লিখেছে 12 থেকে 14 লাইন বা 15 থেকে 16 লাইন, এবং তার হাতের লেখা মোটামুটি মানে একেবারে মধ্যম সারির। এখন তুমি বলো তো,
একজন শিক্ষক হিসেবে বা একজন পরীক্ষক হিসেবে তুমি কাকে বেশি মার্কস দিবা? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত আরেকটা কথা, সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে যে সমস্যাটা বারবার ফেস করতে হয় তোমাদের, আমি সেটা জানি যে তোমরা লেখা শেষ করতে পারো না। এই সমস্যাটা তোমরা মোটামুটি সবাই ফেস করো। এটার একটা সমাধান দিচ্ছি এবং এই সমাধানটা আশা করি তোমাদের সামনের দিনগুলোতে অনেক কাজে লাগবে। দেখো, বাংলার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হাতের লেখা কোনো ফ্যাক্ট না। তোমার কাজ হচ্ছে যেভাবেই হোক তুমি এই লেখাটা শেষ করে আসবা। বিশেষ করে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এই কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? সাধারণত দেখা যায় বোর্ড পরীক্ষায় একেবারে শুরুতেই কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষা থাকে। তো বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে যাচ্ছে একজন শিক্ষার্থী, এমনিতেই তার মধ্যে এক ধরনের কনফিউশন থাকে যে পড়েছি, পড়বে কি পড়বে না। পরীক্ষার হলে যে একটা এনভায়রনমেন্ট থাকে, এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। মানে সবকিছু মিলে নিজের মধ্যে কেমন যেন একটা জড়তা থাকে। এর ফলে কি হয়, যখন সে পরীক্ষাটা শুরু করে, পরীক্ষা শুরু করে দেখা যায় যে প্রথম প্রশ্ন লিখতে প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট বা ৪০ থেকে ৪৫ মিনিট লাগিয়ে ফেলে। আর তার পরপরই সে কিছুটা ঘাবড়িয়ে যায়। ইস! আমাকে এখনো ৬ টা প্রশ্ন লিখতে হবে। আমি কখন কি করব? এটা সেটা আরো কত কিছু। তো এটার সবচেয়ে স্মার্ট একটা সমাধান হচ্ছে তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে, বিশেষ করে বাংলা প্রথম পত্র পরীক্ষার হলে যাওয়ার আগে তোমার উচিত হবে তোমার কিন্তু সুন্দর করে একটা মানে টাইমকে একটু বাজেটিং করে ফেলা। অর্থাৎ তুমি প্রত্যেকটা প্রশ্নের জন্য কতটুকু সময় দিবে। সাধারণত দেখা যায় একটা প্রশ্নের জন্য ২১ থেকে ২২ মিনিট সময় থাকে। তবে যেটা বাস্তবতা, প্রথম প্রশ্নে তোমার একটু সময় বেশি যাবে, এটা তুমি বাস্তবে মেনে নাও। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে প্রথম প্রশ্নে ২৫ থেকে ৩০ মিনিটের জায়গায় ৩৫ মিনিট লাগুক সেটাতে সমস্যা নেই। কিন্তু পরবর্তী প্রশ্নগুলোতে কিন্তু এই সময় লাগানো যাবে না। এবং একটা প্রশ্ন লেখার সাথে তুমি ঘড়ির দিকে তাকাবে এবং চেষ্টা করবে যেভাবেই হোক লেখাটা তুমি শেষ করে আসার চেষ্টা করবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমার শেষের ২ টা প্রশ্ন এই যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন অর্থাৎ ঘ নাম্বার বা গ নাম্বারটা আমার একটু খারাপ হয়ে গেছে। কিচ্ছু যায় আসে না। তুমি একটা জিনিস একটু ভাবার চেষ্টা করো। একটা প্রশ্ন একেবারে বাদ দিয়ে আসা ভালো, নাকি একটা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন অর্ধেক করে লিখে আসা ভালো? জাস্ট থিংক ইউরসেলফ এন্ড কোয়েশ্চেন ইউরসেলফ। তুমি নিজেকে প্রশ্ন করো যে একটা প্রশ্ন একেবারে তুমি বাদ দিয়ে আসলে বা কোনো মতে লিখে আসলে, এইটা কি ভালো, নাকি জাস্ট প্রথম ৩-৪ টা প্রশ্ন খুব সুন্দর করে লিখে আসলে পরের ২-৩ টা প্রশ্ন একটু কম করে লিখেছো, তাতে কিচ্ছু যায় আসে না। তোমার কাজ হচ্ছে তুমি যেভাবেই হোক বাংলা প্রথম পত্রে যে ৭ টা প্রশ্ন থাকে সুন্দর করে যেভাবে হোক পরীক্ষাটা শেষ করে আসবা। এটা হচ্ছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে কথা। আর বাংলা দ্বিতীয় পত্রে যে কথাটা বলা প্রয়োজন, যেহেতু বাংলা প্রথম পত্রে পরপরই দ্বিতীয় পত্র পরীক্ষাটা হয়, এর মধ্যে কি হয়, ছেলে মেয়েদের জড়তা কিন্তু অনেকটাই কেটে যায়। এবং তুলনামূলকভাবে বাংলা দ্বিতীয় পত্রে যেটা হয়, এমসিকিউ ছাড়া আর আমার মনে হয় যে নির্মিত অংশ বা লিখিত যে অংশটা রয়েছে এটা লিখতে খুব একটা সমস্যা হয় না। এখন সমস্যা হচ্ছে এই বাংলা দ্বিতীয় পত্রের এই যে ব্যাকরণ অংশটা, এইটা নিয়ে এক ধরনের জটিলতা তোমাদের মধ্যে কাজ করে। এই জটিলতার আমি একটা স্মার্ট সলিউশন দিচ্ছি। দেখো, বাংলা দ্বিতীয় পত্রটা তোমাদের কাছে কঠিন লাগে, এই কঠিন লাগার মূল কারণ কি? এই কঠিন লাগার মূল কারণ হচ্ছে তোমরা ব্যাকরণটা আসলে সেভাবে পড়ো না। তো একটা কথা দেখো, আব্দুল্লাহ আল মেহেদী কিন্তু একেবারে ক্লাসের শুরুতে আজকে একটা কাজ করেছেন, তোমাদের সুন্দর একটা ট্রেন্ড অ্যানালাইসিস দেখিয়েছেন এবং তোমাদেরকে তখন বারবারও বলেছে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে এবং পরবর্তীতে যখন তোমরা এটা লাইভ দেখবা বা রেকর্ডিংটা পরবর্তীতে যখন শুনবা তখন কিন্তু ওই স্ক্রিনশটটা দেখলে বুঝতে পারবা যে কোন চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। তো দেখো, বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য যে যে সকল চ্যাপ্টার বা টপিক গুলো থেকে বারবার প্রশ্ন এসেছে তোমার কিন্তু উচিত হবে ওই চ্যাপ্টার গুলো হচ্ছে সবার আগে পড়া এবং সুন্দরভাবে পড়া। তো আমি ধরে নিচ্ছি বাংলা দ্বিতীয় পত্রে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা রয়েছে ওই ব্যাকরণ বইয়ে তুমি জাস্ট একটু অ্যানালাইসিস করে দেখবা ১০ থেকে ১৫টা চ্যাপ্টার থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন হয়। যেমন আমি যদি কথার কথা বলি যে মনে করো সমার্থক শব্দ থেকে প্রতি বছর প্রশ্ন হচ্ছে, ধ্বনীয় বর্ণ থেকে প্রতি বছর প্রশ্ন হচ্ছে, বাগধারা থেকে প্রতি বছর প্রশ্ন হচ্ছে, সমাস থেকে প্রতি বছর প্রশ্ন হচ্ছে। তাহলে আমার কথা হচ্ছে এই যে ৫টা ৬টা চ্যাপ্টারের কথা বললাম এখান থেকে প্রায় প্রতি বছর যেহেতু প্রশ্ন হচ্ছে তোমার কি একটু উচিত না যে ওই চ্যাপ্টার গুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়া? আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে?
জাস্ট যে চ্যাপ্টার গুলো বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে তোমার উচিত হবে সেই চ্যাপ্টার গুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়া। আমি কি বোঝাতে পারছি? আর আমি একবারে ফ্রাঙ্কলি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যে যতটুকু প্রস্তুতি নিয়েছো বা সামনের দিনে যে প্রস্তুতিটা নিবা, লিখিত অংশে যে ৭০ নম্বরের প্রশ্ন আসে বাংলা দ্বিতীয় পত্রে, আমি তোমাদেরকে একটা সুনিশ্চয়তা দিচ্ছি, তোমরা 100% লিখিত অংশ সবাই উত্তর করে আসতে পারো। জাস্ট তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যেটা আমি একটু আগে বলে আসলাম, লেখার হাতের লেখা নিয়ে চিন্তা না করে বরং তুমি লেখাটা শেষ করে আসো। এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। সুন্দর করে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে আসো। তোমার A+ পাওয়া থেকে কেউ তোমাকে বিচ্যুত করতে পারবে না। ওকে? তো চলো তাহলে, এই যে একটা বড় কনফিউশন যে ভাই আমি এই মুহূর্তে মেইন বুক পড়বো নাকি টেস্ট পেপার পড়বো? দেখো, খুব একটা বড় ধরনের কনফিউশন এক্ষেত্রে তৈরি হয়। তো একেবারে এক কথায় বলি, দেখো একেবারেই তোমার এই মুহূর্তে প্রথম কাজ হচ্ছে সবার আগে তোমার যে টেক্সট বইটা রয়েছে, যেমন তোমরা অনেকে বারবার একটা প্রশ্ন করছো যে ভাইয়া কবি পরিচিতি আমার মনে থাকে না, আমি কি করব? আচ্ছা, তুমি আমার কাছে এই জিজ্ঞাসাটা বারবার করছো, একটু তুমি নিজের কাছে প্রশ্ন করো তো ভাইয়ারা, এই যে কবি পরিচিতির যে তথ্যগুলো, এই তথ্যগুলো কি আসলে কেউ তোমার এই তথ্যগুলো পড়ে দিতে পারবে? এটা কি টেস্ট পেপার থেকে পড়লে ইজি হয়ে যাবে নাকি টেক্সট বই থেকে পড়লে ইজি হয়ে যাবে? কোনো ইজিনেস এর কিছু নাই। বিষয়টা হচ্ছে এই কবি পরিচিতি বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু ভাইয়া নিজেকে বারবার পড়তে হয়। আমি ধরে নিচ্ছি কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে কবি পরিচিতি বা লেখক পরিচিতি থেকে পরীক্ষায় মাস্ট এমসিকিউ প্রশ্ন আসবে। তাহলে তোমার উচিত কি ভাইয়া? এই মুহূর্তে তুমি একবার পড়ে রেখে দিয়েছো, এই জন্য মনে হচ্ছে যে আমার মনে হয় মনে থাকছে না। কিন্তু বিশ্বাস করো, তুমি এটা বারবার পড়তে থাকো। একবারের জায়গায় ২ বার পড়ো, দেখবে এটা তোমার মনে থাকবে। তো আমার ব্যক্তিগত রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা তোমাদের যে টেক্সট বইটা রয়েছে এটা সবচেয়ে ভালোভাবে পড়বা। বাংলা প্রথম পত্রের কথা বলি, বাংলা প্রথম পত্রের যে সিলেবাস অন্তর্ভুক্ত যে গদ্য বা যে পদ্যগুলো রয়েছে এবং সহপাঠটা রয়েছে, আগে সুন্দর করে টেক্সট বইটা সুন্দর করে পড়ে তারপরে তুমি টেস্ট পেপার বা তোমার কাছে যে গাইড বই রয়েছে বা যা রয়েছে সেটা প্র্যাকটিস করো। কথার কথা আমি ধরে নিচ্ছি যে শুভা গল্পটা তোমরা পড়ছো, খুব সুন্দর করে পুঙ্খানুপুঙ্খ রূপে একেবারে টু দা পয়েন্টে সুন্দর করে পড়বা। পড়ার পরে শব্দার্থগুলো ভালোভাবে পড়বা। পড়ার পরে এসে তোমার কাছে যে গাইড বই বা প্র্যাকটিস টেস্ট বা প্র্যাকটিস বুকটা রয়েছে, তোমার উচিত হবে সাথে সেখানে যে এটা প্র্যাকটিস করে শেষ করে ফেলা। তো এইভাবে একটু চিন্তা করে দেখো, বাংলা প্রথম পত্র তারপরে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একই কথা। প্রত্যেকটা চ্যাপ্টার তুমি আগে সুন্দর করে বুঝলে। কথার কথা ধরে নিচ্ছি ধ্বনি এবং বর্ণ থেকে প্রতি বছর এসএসসি পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে। তুমি আগে ধ্বনি এবং বর্ণটা সুন্দর করে পড়ো, পড়ে তুমি সাথে টেস্ট পেপারে চলে যাও বা তোমার কাছে যে গাইড বইটা আছে তুমি সেখানে চলে যাও, যে ওই চ্যাপ্টার রিলেটেড যত প্রশ্ন এসেছে বা প্র্যাকটিস যা আছে তুমি সুন্দর করে প্র্যাকটিস করে ফেলো। একটা পর্যায়ে তুমি দেখবে যে তোমার যে কনফিউশন ছিল, কনফিউশন অনেকটা দূর হয়ে গেছে। তাহলে এক কথায় আমি যদি বলি, আগে হচ্ছে মূল বই ভালোভাবে পড়তে হবে, তারপরে তুমি টেস্ট পেপার প্র্যাকটিস করো বা অন্য কোনো টেস্ট পেপার বা অন্য কোনো গাইড বই প্র্যাকটিস করো, ওটা পরের ধাপ। একটা ভবনের আগে তো ভিত্তি বা ফাউন্ডেশন ঠিক করতে হবে, তারপরে না সেটার উপর আমি কততলা গাঁথবো এটা আমার উপর ডিপেন্ড করে, তাই না? আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। পরবর্তীতে যে বড় একটা কনফিউশন তোমাদের কাছে, যেটা আমি ক্লাসের শুরুতে আজকে বলছিলাম সবার উদ্দেশ্যে, যে দেখো আমার প্রতি বছর এসএসসি পরীক্ষার রেজাল্ট যেদিন দেয়, এরকম অনেক কমেন্ট আমাকে ফেস করতে হয় বা আমার কাছে অনেকেই অহরহ জিজ্ঞাসা করে যে আসলে বাংলার কারণে কি করে এ প্লাস মিস হয়। তো একটা সত্যি কথা বলি, বাংলার কারণে এ প্লাস মিস হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বাংলাকে শুরু থেকে কেউ গুরুত্ব দেয় না। তো আমি ধরে নিচ্ছি নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে পড়ার সময় তুমি আসলে বাংলা পড়ার ওইভাবে সময় পাওনি। কিন্তু ভাইয়া তোমার হাতে কিন্তু, অর্থাৎ এসএসসি পরীক্ষার আগে কিন্তু তোমার এখনো হাতে কিন্তু ৩ মাস মতো প্রায় সময় আছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ও তোমাদের পরীক্ষা তো এখন আরো পিছিয়ে গেছে এপ্রিল মাসে। সো এই ৩ মাস সময় তুমি যদি একটু ক্যালকুলেটিভ ওয়েতে আগাও, তুমি যদি প্রতিদিন অন অ্যান এভারেজ আধা ঘন্টা ১ ঘন্টা সময় একটু বাংলার পিছনে ব্যয় করো, আমি ধরে নিচ্ছি তুমি বিগত ২ বছর বাংলার বও পড়োনি। জাস্ট আগামী ৩ মাস প্রতিদিন জাস্ট আধা ঘন্টা করে একটু বাংলা পড়ো। ৩ মাসও লাগবে না, ১ মাস থেকে ১.৫ মাস পড়ে দেখো, দেখবা তোমার বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সবকিছু সলভ হয়ে গেছে। তো এটার পাশাপাশি আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে, তোমরা জানো যে শিক্ষার পক্ষ থেকে আমরা হচ্ছে তোমাদের লক্ষ্য GPA-5 নামে যে কোর্সটা লঞ্চ করেছি এবং ক্লাস শুরু হতে যাচ্ছে। দেখো আমাদের এই কোর্সের নামটা কিন্তু তোমরা খেয়াল করেছো যে রিভিশন
প্লাস মডেল টেস্ট। তো আমরা ধরে নিচ্ছি যে পরীক্ষার 3 মাস আগে একজন শিক্ষার্থীর কি হয়, একজন শিক্ষার্থীর সবকিছু কম বেশি পড়া হয়েছে। এখন আমরা আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে কি করব? যেমন আমি ধরে নিচ্ছি আমার বাংলার কথা, বাংলা সাবজেক্টের আমরা ধরে নিচ্ছি যে ইতোমধ্যে তোমরা কম বেশি সবই পড়েছো, কে একটু বেশি পড়েছো, কে একটু কম পড়েছো, কিন্তু তোমরা সবই পড়েছো। এখন আমাদের এই ক্লাসগুলোর উদ্দেশ্য হবে একটাই, যে তোমার এই পড়াটাকে আর একটু সুন্দর করে কনসাইজড করা, আর একটু সুন্দর করে পরিশীলিত একটা রূপ দান করা। যে ভাই আমি সবই পড়েছি, এখন আমরা এটার একটা শর্টকাট দেখানোর চেষ্টা করব। কোন চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসতে পারে সেটা দেখাবো। ওই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট। যেমন ইতিমধ্যে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে ভাইয়া আমার তো সমাস অনেক কঠিন লাগে, আমি কি করব? আমরা যখন সমাসের ক্লাসটা নিব, আমরা সমাস পুরোটাই সুন্দর করে সলভ করব, বুঝিয়ে দিব অনেক শর্টকাট টেকনিকের মাধ্যমে। পাশাপাশি আমি ক্লাস শেষে এটাও দেখিয়ে দিব যে এই বিগত বছরগুলোতে সমাজ থেকে এই সমাজ থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন এসেছে, সুতরাং তোমাদের উচিত হবে ওই জায়গাগুলো একটু বেশি বেশি করে পড়া। তো আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে দেখিয়েছি কোন কোন জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন আসছে, এবং আমরা প্রত্যেকটা ক্লাসে এটা তোমাদের দেখানোর চেষ্টা করব যে এই টপিকগুলো তোমার আপকামিং এসএসসি পরীক্ষার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। তো তোমার এই মুহূর্তে যেটা উচিত হবে সেটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি ভাই তুমি এখনো বাংলার বও পড়োনি, কিন্তু তোমাকে বাংলায় প্লাস পেতে হবে। তোমার জন্য এখন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, আমরা যে ক্লাসগুলো তোমাদের নিতে যাচ্ছি প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে করা। পাশাপাশি তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, এটা তোমার কাছে বা তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা আলাদা খাতা করে ফেলবে, এবং এই খাতায় প্রত্যেকটা সাবজেক্টের যে সম্মানিত মেন্টর বা ইনস্ট্রাক্টর তোমাদেরকে যেটুকু পড়াবেন, যেটুকু দেখাবেন, দেখবে প্রত্যেকটা সাবজেক্টে, বিশেষ করে আমাদের সায়েন্সের সাবজেক্টগুলো টিচাররা দেখবেন যে আসলে খুব সুন্দর করে শর্টকাট অনেক টেকনিকের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। তোমাদের উচিত হবে ওই শর্টকাট টেকনিক বা স্ট্র্যাটেজিগুলো খাতায় সুন্দর করে নোট করা। ওকে? এরপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে, কোনো না কোনো কারণে ধরে নিচ্ছি যে তুমি লাইভ ক্লাসটা মিস করেছো বা লাইভ ক্লাসের অর্ধেক করেছো আর অর্ধেক করতে পারোনি। সাথে সাথে দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস শেষে কিন্তু ওটা একটা রেকর্ডেড ভার্সন বা রেকর্ডেড ভিডিও থাকে। তুমি সাথে সাথে যে অংশটুকু করতে পারোনি ওই রেকর্ডেড ভিডিওটা সুন্দর করে দেখে নিবা, এবং যে জায়গাটা তোমার জন্য ইম্পর্টেন্ট তুমি সেই জায়গাটা প্রয়োজনে দেখবা। দেখে জাস্ট তুমি, তোমার কাজ হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসে চলে যাও। যেমনটা আমি একটু আগে বলছিলাম যে আমি কথার কথা ধরে নিচ্ছি যে আজকে আমি সন্ধি উপরে ক্লাস নিয়েছি, বা তুমি সন্ধির উপর ক্লাস করেছো, বা তুমি প্রকৃতি প্রত্যয় বা সমাসের উপর ক্লাস করেছো। তোমার উচিত হবে সাথে সাথে ক্লাসটা সুন্দর করে তোমার সাথে সাথে প্র্যাকটিস বুকে চলে যাও, এবং প্র্যাকটিস করতে যে যদি তুমি কোথাও কোনো ভাবে কনফিউজড হয়ে যাও, ধরে নিচ্ছি যে ভাইয়া আপনি ক্লাসে এটা এইভাবে পড়িয়েছিলেন, কিন্তু প্র্যাকটিস বুকে প্র্যাকটিস করতে যেয়ে দেখছি যে আসলে সমস্যাটা কেমন যেন আরেকটু বেশি দীর্ঘায়িত হলো। আপনি বলেছিলেন এটা, কিন্তু প্র্যাকটিস বুকে উত্তর দেওয়া আছে এটা। কোনো প্রবলেম নেই। তুমি সাথে সাথে আমাদের যে শিখবো জিতবো গ্রুপ আছে বা অন্যান্য অনেক গ্রুপ আছে, একাডেমিক যে আরো গ্রুপ থাকবে, তোমাদের জিপিএফ 5 এর একটা গ্রুপ থাকবে। সাথে সাথে সেটা তুমি সুন্দর একটা ছবি তুলে স্ক্রিনশট দিয়ে আমাদের উদ্দেশ্যে পাঠিয়ে দাও। আমাদেরকে মেনশন করে বলো যে ভাইয়া ক্লাসে আপনি এটা বলেছিলেন, এখানে উত্তর এটা কেন? আমরা দেখবা সাথে সাথে বা ২-১ ঘন্টার মধ্যে তোমাকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওকে? এরপরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজ তোমার সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তুমি প্রত্যেকদিন যে আমাদের এমসিকিউ এবং সিকিউ যে এক্সামটা রয়েছে, এই এমসিকিউ এবং সিকিউ এক্সামটা তুমি শিখো অ্যাপে ঢুকে প্রতিদিনেরটা প্রতিদিন শেষ করবা। দেখো একেবারে সত্যি একটা কথা বলি, আমি জানি তোমরা যে যতটা পড়েছো যথেষ্ট, এবং তোমার পড়াটাকে আমরা একেবারে সুন্দর একটা পরিশীলিত একটা জায়গায় এনে দিব। কিন্তু যদি তোমার প্র্যাকটিসের ঘাটতি থাকে, বিশ্বাস করো আমি বা আমরা যদি, মানে আমরা টিচাররা যদি সবকিছু মানে তোমাকে পানিতে গুলিয়ে খাওয়াই দিই, তাও কিন্তু কাজ হবে না। জাস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর এই কারণে ইংরেজিতে কি বলা হয়? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আচ্ছা, এবার আমি সবকিছু ভাই ক্লাস করলাম, রেকর্ডিং ক্লাস করলাম, অ্যানিমেশন ভিডিও দেখলাম, ডেইলি সিকিউ দিলাম, এমসিকিউ দিলাম। এরপরও ভাই আমার কিছু কিছু জায়গায় কনফিউশন আছে। কেমন কনফিউশন? যে ভাইয়া আপনি সমাসের ক্লাসে বুঝিয়েছিলেন, সব বুঝেছিলাম, কিন্তু ভাইয়া ওই যে কর্মধারয় সমাসের উপমান কর্মধারয় সমাসটা বুঝেছিলাম, কিন্তু উপমিত কর্মধারয় সমাসটা ভাই বুঝতে পারিনি। না বুঝতেই পারো, কোনো সমস্যা নেই। দেখো একমাত্র তোমাদের জন্য কিন্তু আমাদের কত সুন্দর একটা আয়োজন, ডাউট সলভিং সেশন। সাধারণত প্রতি শুক্রবারে সকালে এবং সন্ধ্যার দিকে আমরা 2টা সেশনে ডাউট সলভিং সেশন নিয়ে থাকি, এবং ওখানেও কিন্তু সম্মানিত যিনি মেন্টর থাকবেন বা
যিনি গাইড হিসেবে তোমাদের জন্য থাকবেন, ওনার কাছে তুমি সাথে সাথে কোশ্চেন করো যে ভাইয়া কর্মধারয় সমাস পড়িয়েছিলেন, আমি উপমান কর্মধারয় সমাসটা বুঝেছিলাম, উপমিতটা আমি বুঝতে পারিনি। তুমি দেখবা যে আমার থেকে উনি তোমাকে আরো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, কেননা উনি তো তোমাকে ওয়ান টু ওয়ান সলভ করছেন। আমি যেমন ক্লাসে আমার সময় কম থাকে, অন্য আর একজন টিচারের সময় কম থাকতে পারে, হয়তো কিছু কিছু জায়গায় স্কিপ করে যাওয়া লাগতে পারে, কিন্তু যখন তুমি ডাউট সলভিং ক্লাসে কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করবা, দেখবা তোমাকে একেবারে ছোট্ট বাচ্চার মতো ধরে ধরে আস্তে আস্তে সবকিছু শিখিয়ে দেওয়া হবে, আবার বুঝিয়ে দেওয়া হবে। তাহলে তুমি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো তো, কত সুন্দর একটা আয়োজন তোমাদের জন্য। তুমি প্রথমে ক্লাস করলে, রেকর্ডিং দেখলে, এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করলে, তারপরে তুমি ডাউট সলভ ক্লাসে যে তোমার যত প্রবলেম আছে সেটাও সলভ করলে। তাহলে কি আসলে ওই অর্থে কোনো সমস্যা থাকে? আমার কাছে মনে হয় না এর থেকেও বেশি কিছু আর লাগে এ প্লাস বা গোল্ডেন প্লাস পাওয়ার জন্য। এবং সর্বশেষ যে কথাটা একেবারে মাস্ট, সেটা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট দেওয়া। আমরা প্রত্যেকটা সাবজেক্টের থেকে তোমাদেরকে কিন্তু ফাইনাল মডেল টেস্ট নিব, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা আমি এই মুহূর্তে দেখাতে পারলে ভালো হতো, বিগত বছরে আমরা যে ফাইনাল মডেল টেস্ট নিয়েছিলাম বা বিভিন্ন মডেল টেস্ট নিয়েছি, সেখান থেকে কিন্তু এসএসসি পরীক্ষায় হুবহু অনেক প্রশ্ন কিন্তু এসেছে। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। পরীক্ষায় প্রশ্ন আসলো কি আসলো না ভাই, তোমার এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। তোমার কাজ হচ্ছে মডেল টেস্টে অ্যাটেন্ড করা, সিকিউ দেওয়া, এমসিকিউ রেগুলার বেসিস অ্যাপে ঢুকে প্র্যাকটিস করা এবং পরীক্ষা দেওয়া। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। তাহলে আমি ধরে নিচ্ছি তুমি এখনো বাংলার বও পড়োনি, কিন্তু আগামী 2টা মাস তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা করে জাস্ট বাংলাটা একটু এইভাবে সিস্টেমেটিক ওয়েতে ক্লাসগুলো ফলো করো, এবং তুমি যদি এইভাবে প্রতিনিয়ত পরীক্ষা দাও, একটা সময় তুমি দেখবা যে তোমার এ প্লাস তুমি না চাইতেই তোমার কাছে চলে আসছে। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে যে বাংলা কিভাবে পড়বো? দেখো এই প্রশ্নটা আমি জানি তোমাদের আ অনেক ধরনের কনফিউশন, তার মধ্যে একটা হচ্ছে যে ভাইয়া বাংলা কিভাবে পড়বো? দেখো আমি ইতিমধ্যে আমি কিছু কথা বলেছি, আব্দুল্লাহ কিছু কথা বলছে। এটার পাশাপাশি আমি আরেকটা সামারি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে আমি বাংলা প্রথম পত্র কিভাবে পড়বো? খুবই মনোযোগ দিয়ে শোনো। আমি ধরে নিচ্ছি তুমি এখনো বাংলা কিছুই পড়োনি, সেই হিসাবে আমি তোমাদেরকে বলছি। বাংলা প্রথম পত্র কিভাবে পড়বো? একেবারে আমার প্রথম কাজ হচ্ছে মূল বইটা সুন্দর করে পড়া। মূল বই পড়া। আমি মূল বইটা সুন্দর করে পড়লাম। পড়ার পরে যেমন আমি ধরে নিলাম যে আমি আজকে একটা গদ্য বা একটা পদ্য পড়েছি। পড়ার পরে সুন্দর করে পড়বো। পড়ার পরে আমি সাথে সাথে হচ্ছে প্র্যাকটিস বুকে চলে যাব। প্র্যাকটিস বুকে যাব এবং প্র্যাকটিস বুকে যেয়ে ওই টপিকটা সুন্দর করে প্র্যাকটিস করে ফেলবো। এবং প্র্যাকটিস শেষে আমি কি করব? লাইভ এক্সাম বা দেখা গেল আমাদের যে এক্সাম রয়েছে সেই এক্সাম সিস্টেমে জয়েন করে আমাদের অ্যাপে অ্যাভেলেবল এক্সাম থাকবে। তুমি সেই সিকিউ বা এমসিকিউ এক্সামগুলো প্রতিনিয়ত এক্সাম দিবে। তাহলে জাস্ট খুব শর্টকাটে বোঝার চেষ্টা করো। আমি মূল বইয়ের একটা সুন্দর একটা গল্প প্রথমে পড়লাম বা কবিতা বা পদ্য পড়লাম। পড়ার সাথে সাথে ওই গদ্য বা পদ্যের উপর বেসিস করে যে প্র্যাকটিস বুকটা রয়েছে প্র্যাকটিসটা করলাম। প্র্যাকটিস করার সাথে সাথে আমি চলে গেলাম লাইভ এক্সামে। এবং তোমরা যারা ইতিমধ্যে আমাদের শিখো অ্যাপে একটু জয়েন করেছো এবং অ্যাপটা দেখেছো, এবং এখনো যারা দেখোনি, জাস্ট একবার হচ্ছে অ্যাপে একটু ঢোকো। ঢোকার পরে বুঝতে পারবা বাংলাদেশে এর থেকে অর্গানাইজড অ্যাপ আছে বলে আমার জানা নেই। এটা যে আমি শিখতে পড়াচ্ছি বা তোমাদের পড়াচ্ছি, শিখর হয়ে যে মার্কেটিং করছি তা না। তুমি জাস্ট একবারের জন্য একটু অ্যাপসটার মধ্যে ঢুকে আসো, ঢুকে দেখে আসো। তুমি একটা এমসিকিউ দাগাতে যেয়ে কতক্ষণ সময় নিচ্ছ, এটা পর্যন্ত সেখানে ক্যালকুলেশন করে দেওয়া হবে। তুমি নাম্বার কেন কম পেয়েছো, কেন বেশি পেয়েছো, অন্যদের থেকেও কেন তুমি কম পেয়েছো, এটাও কিন্তু পরীক্ষার শেষে কিন্তু বা টেস্টের শেষে, এক্সামের শেষে সেটা দেখিয়ে দেওয়া হবে। সো এর থেকেও আমার কাছে মনে হয় বেশি কিছু আসলে প্রয়োজন হয় না। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? থ্যাংক ইউ। তো যাই হোক, বাংলা প্রথম পত্রটা আমি জাস্ট এইভাবে পড়ে গেলাম। এরপরে যেটা হবে সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা আমি দেখি সেটা হচ্ছে, এটা তোমরা অন্যভাবে নিও না, এখনকার শিক্ষার্থীদের যে সমস্যাটা বেশি আমার চোখে পড়ে এবং খুব খারাপ লাগে সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ বইটা, অর্থাৎ
নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা, এখান থেকেই কিন্তু মূলত বোর্ডের যে এমসিকিউ প্রশ্নগুলো মোস্টলি বা ম্যাক্সিমাম আসে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, তোমরা শুনে অবাক হয়ে যাবা, এই যে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা, এটা যে শুধু এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা না। ভবিষ্যতে তুমি যেখানেই যে ক্লাসে উঠবা না কেন, সেটা হতে পারে ইন্টারমিডিয়েট লেভেল, তারপরে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তারপরে বিসিএস তো ক্যাডার হতে হবে নাকি, বিসিএস বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নবম দশম শ্রেণীর এই যে ব্যাকরণ বইটা, এই ব্যাকরণ বইটা কিন্তু অনেক বেশি কার্যকরী একটা বই। দেখো, আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলি, আমি সেই তোমাদের মতো ক্লাসে থাকতে যে 9-10 এর ব্যাকরণ বইটা পড়েছিলাম, সেটা দিয়েই কিন্তু পরবর্তীতে যত প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছি, সেটা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক, বিসিএস পরীক্ষা হোক বা যে কোনো চাকরির পরীক্ষা হোক, ওই নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের বাইরে কিন্তু আমার আর খুব বেশি কিছু লাগেনি। তাহলে দেখো, এই কথাটা তুমি যাদের কাছে শুনবা সিনিয়র, দেখবা সবাই কিন্তু একই কথাই বলবে। তাহলে আমার কথা হচ্ছে, ভাইয়া, তুমি যদি এখন ক্লাস 9 বা ক্লাস 10 এ এই ব্যাকরণ বইটা একটু ভালোভাবে আয়ত্ত করো, একটু পড়ো, তাহলে তোমার কিন্তু বলা যায় অন্তত আপাতত ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত কিন্তু তুমি একেবারে সেফ থাকে। সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, এখন পর্যন্ত নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা বা টেক্সট বইটা যেটা রয়েছে, এই বইটা যারা এখনো পড়োনি, তোমরা কালকের থেকেই সুন্দর করে এটা পড়া শুরু করো। এবং আমি একটু আগে যেটা বললাম, যে সকল চ্যাপ্টার গুলো থেকে বারবার প্রশ্ন এসেছে, যেমন শব্দ থেকে কনফার্ম প্রশ্ন আসবে, পদ থেকে প্রশ্ন আসবে, সমাস থেকে প্রশ্ন আসবে, প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসবে, সমার্থক শব্দ, বাগধারা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, তুমি এই জায়গাগুলো একেবারে শুরুতেই শেষ করো। দেখো, তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকে কমেন্ট বক্সে কিন্তু প্রশ্ন করছো যে ভাইয়া, আপনারা 4টা ক্লাসে কি করে ব্যাকরণ বই বা বাংলা সেকেন্ড পেপার শেষ করবেন। দেখো, ক্লাসের সময় তোমরা বুঝতে পারবা যে আসলে আমরা এটা কিভাবে শেষ করব। আমি তো এখন ছোট্ট মানুষের মতো প্রত্যেকটা জিনিস অ আ ক খ তোমাকে দেখাবো না। জাস্ট আমি তোমাদেরকে কি দেখাবো, একেবারে কথার কথা, আজকে আমি ক্লাস নিচ্ছি প্রকৃতি বা প্রত্যয়। প্রকৃতি এবং প্রত্যয়ের তো এখন হাতে ধরে ধরে শেখাতে গেলে 4 দিন লাগবে। জাস্ট আমি ক্লাসে দেখিয়ে দিব তোমার পরীক্ষার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট এবং সেটা তুমি কিভাবে সহজে পরীক্ষায় পারফর্ম করে আসতে পারবে এটা দেখিয়ে দিব। সমাজ সবার কাছে কঠিন লাগে। আশা করি মনোযোগ দিয়ে ক্লাস করলে তোমরা সমাজ সর্বোচ্চ আধা ঘন্টা বা 1 ঘন্টার ক্লাসে একেবারে ইজি হয়ে যায়। কেননা পৃথিবীতে সকল সমস্যার কিন্তু একটা সমাধানও আছে। জাস্ট তোমাদের সমস্যা হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে সমাধান করতে চাও না। এইজন্য সমাধান হয় না। দেখবা আমাদের ক্লাসে সবকিছু অটোমেটিক ভাবে সলভ হয়ে গেছে এবং খুব শর্টকাটে হয়ে যাবে। তাহলে ভাই, তোমার প্রথম কাজ হচ্ছে ব্যাকরণের জন্য নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা খুব সুন্দর করে পড়বা এবং প্রত্যেকটা চ্যাপ্টার বা চ্যাপ্টার পড়ার সাথে 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 প্র্যাকটিস বইটা তুমি প্র্যাকটিস করে ফেলবে। তাহলে কি হলো, তুমি যখন সাথে সাথে প্র্যাকটিস করে ফেলছো, দেখবা যে তোমার ওই চ্যাপ্টারের উপর কিন্তু একটা কমান্ড চলে আসছে। যেমন আমি ধরে নিলাম যে আজকে আমি পড়েছি একেবারে শুরুর দিকে একটা চ্যাপ্টার বাংলা ভাষা, এবং বাংলা ভাষা পড়ার পরে আমি সাথে সাথে প্র্যাকটিস বুকে চলে গেলাম, প্র্যাকটিস করে দেখলাম যে না, আমি পারছি। কারক বিভক্তি আমাদের অনেকের কাছে অনেক কঠিন লাগে। আমাদের ক্লাস করার পরে তুমি দেখবা যে একেবারে পানির মতো সোজা হয়ে গেছে। তারপরে তুমি কি করবা, সাথে সাথে প্র্যাকটিস বুকে চলে যাও। প্র্যাকটিস করার পরে দেখবা যে 100টার মধ্যে তোমার প্রায় 70 থেকে 80টা পারছো। তারপরে ওই যে বাকি 10-15টা হচ্ছে না, ওই যে আমাদের ডাউট সলভিং ক্লাস আছে, ডাউট সলভিং ক্লাসে যিনি থাকবেন, তুমি তার কাছে জিজ্ঞাসা করো যে ভাইয়া তো এটা ক্লাসে এইভাবে পড়িয়েছিল, আমি বুঝতে পারিনি, আমাকে এটা বুঝিয়ে দেন। সো দেখো, আমাদের শিক্ষার পক্ষ থেকে কিন্তু ভাইয়া তোমাদের জন্য কিন্তু অনেক বড় ধরনের আয়োজন করা। এখন তুমি যদি এই আয়োজনটা না নিতে পারো, আয়োজনে অংশগ্রহণ না করতে পারো, এটা দিন শেষে আমি মনে করি তোমারই ব্যর্থতা। আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে? সো এরপরে কি করব, প্র্যাকটিস বুক, এবং এরপরে সর্বশেষ হচ্ছে এক্সাম। এবং ভাইয়া, যখন তুমি এক্সাম দিবা, দেখবা তুমি নিজেই বুঝতে পারছো যে আমি তো এই টপিকটা খুব ভালো পড়েছিলাম, কিন্তু আমি যখন এক্সাম দিতে যাচ্ছি দেখতে পাচ্ছি আমি সময়ের মধ্যে শেষ করতে পারছি না। তখন দেখবা তুমি নিজেই বারবার নিজেই বুঝতে পারবা যে আসলে আমার কি করা উচিত। আমি কি বোঝাতে পারছি ভাই তোমাদেরকে? আচ্ছা, তাহলে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা গেল, প্র্যাকটিস করলাম। এরপরে যেটা, সেটা হচ্ছে লিখিত অংশ। লিখিত অংশ আমরা যেটা করব, লিখিত অংশ আমরা লিখিত অংশে বোর্ড যে কোশ্চেন্স গুলো বারবার এসেছে, বোর্ড কোশ্চেন্স গুলো আমরা বারবার বারবার সলভ করার চেষ্টা করব। সেটা কেমন?
আমি ধরে নিচ্ছি তোমরা অনেকেই প্রশ্ন করছো যে ভাই আমি রচনা কত পেজ লিখবো বা রচনায় কিভাবে ভালো মার্কস পাবো, কিন্তু তুমি কিন্তু একটা জিনিসও এখন আমাকে জিজ্ঞাসা করলে না যে আমি রচনা কোনগুলো পড়বো। এটা কিন্তু সবার আগে কিন্তু ক্লিয়ার করতে হবে। দেখো তোমাদের একটা কথা বলি, রচনা বা প্রবন্ধ আমরা যাই বলি না কেন, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে লিখিত অংশের জন্য তোমরা বিগত 3 থেকে 4 বছর বা 4 থেকে 5 বছরের যে বোর্ডের যে কোশ্চেন্স গুলো এসেছে বিভিন্ন বোর্ড পরীক্ষায়, তোমরা ওই কোশ্চেন্স গুলো একটু অ্যানালাইসিস করো এবং কোশ্চেন্স গুলো অ্যানালাইসিস করতে যেয়ে দেখবা যে কোনো না কোনো রচনা বা কোনো না কোনো প্রবন্ধ যে করেই হোক বারবার বারবার বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছে। তাহলে ভাই তুমি একটা কাজ করো, তুমি সুন্দর করে খাতা একটা পেজে জাস্ট মনে করো প্রবন্ধ বা রচনা, তুমি একেবারে 8টা 10টা প্রবন্ধ বা রচনা তুমি এরকম সিলেক্ট করো যে এইগুলো এবছর বোর্ড পরীক্ষার জন্য বেশি 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 গুরুত্বপূর্ণ। এবং তোমার উচিত হবে ওই যে তুমি সিলেক্ট করেছো 8টা 10টা প্রবন্ধ বা রচনা, ওই রচনাগুলো তুমি সুন্দর করে একটু পড়ো। সেটা হতে পারে এক বা একাধিক বই থেকে। এবং পড়তে যে তুমি একটা ছোট্ট কাজ করবা, সেটা হচ্ছে লিখিত অংশে সবসময় চেষ্টা করবা ভাইয়া যদি পারা যায় একটু কবিতার ছন্দ, একটু ইংরেজি যদি কোনো কোটেশনস বা যে কোনো কিছু ব্যবহার করতে পারো, তাহলে দেখা যাবে যে তোমার লেখার মানটা অনেক বেড়ে যাবে। মনে করো যে তুমি একটা ভাব সম্প্রসারণ লিখেছো, সেটার মধ্যে ছোট্ট করে সুন্দর একটা ইংরেজি একটা কোটেশন ইউজ করছো, তাহলে মনে করো যিনি সম্মানিত শিক্ষক খাতা দেখবেন, ওই পরীক্ষকের কি একটু হলেও ওখানে চোখ আটকিয়ে যাবে না? অবশ্যই চোখ আটকিয়ে যাবে এবং তোমার নাম্বার প্রাপ্তিতে তার ওই চোখ আটকানোটা অনেক কাজে লাগবে। এখন অনেকে বলতে পারো যে ভাই আমি যদি না পারি কোটেশনস দিতে তাহলে কি করার? কোনো সমস্যা নেই। তোমাকে দিতেই হবে আমি তা তো বলছি না, কিন্তু তুমি দেওয়ার চেষ্টা করবা। এবং এটার জন্য তুমি যখন লিখিত অংশ পড়বা, 2টা ছোট করে ছন্দ, 2টা কবিতার লাইন একটু খাতায় সুন্দর করে নোট করে একটা জায়গায় রেখে দাও না। যদি কাজে লাগে ওটা লাগিয়ে দিবা। না লাগলে আর কি করার? আমি কি বোঝাতে পারছি? দেখো, যিনি তোমার খাতা দেখবেন তিনি কিন্তু তোমার সৌন্দর্য দেখতে পাচ্ছেন না। তিনি কিন্তু তোমার সৌন্দর্য দেখছেন তোমার লেখনির মাধ্যমে। সো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার ভালো লিখে কিন্তু নাম্বারটা তার কাছ থেকে আদায় করে নিয়ে আসতে হবে। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? আর নাম্বার আদায় করার কিন্তু খুবই 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 সহজ। একেবারে সহজ। জাস্ট খাতা একটু সুন্দরভাবে প্রেজেন্ট করবা। এর বাইরে কিচ্ছু করার দরকার নেই। এবং আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে আমি রাখি, সেটা হচ্ছে খাতায় একেবারেই কোনো কাটাকাটি করবা না। আমি ধরে নিচ্ছি তোমার একটা বানান ভুল হয়ে গেছে। তুমি জাস্ট একটা দাগ দিয়ে তুমি এটা কেটে দাও। কিন্তু অনেকেই কি করে ওই দাগ দিতে যে এমন গেজাগেজি করে, মানে ওই খাতাটা যদি তুমি দেখতে যাও দেখবা তোমারই খারাপ লাগছে। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? তো আমার কাছে মনে হয় তুমি যদি এইভাবে ওয়ান বাই ওয়ান সিস্টেমেটিক ওয়েতে এবং স্ট্র্যাটেজিক ওয়েতে যদি তুমি বাংলাটা পড়তে পারো আগামী 1 থেকে 1.5 মাস, এবং আমাদের লাইভ ক্লাসগুলো করো, আমাদের রেকর্ডিং ক্লাসটা তুমি যদি দেখো, অ্যানিমেটেড ভিডিও থাকবে সেগুলো দেখো, রেগুলার সিকিউ এবং এমসিকিউ এক্সামগুলো দিতে থাকো, আমার কাছে মনে হয় যে তোমার এ প্লাস পাওয়াটা একেবারেই আর কোনোভাবেই কঠিন হবে না। ওকে, এরপরে একেবারে সর্বশেষ যে জিজ্ঞাসা তোমাদের কাছে, সেটা হচ্ছে তোমাদের অনেকের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি থাকে যে ভাই আমি তো জিপিএ 5 পেতে চাই, কিন্তু আমি কি করব? দেখো আমি কিন্তু এতক্ষণ ধরে বললাম যে কি করব কি করব আর কি করব। আমি প্রথমে কি বলেছি? এই যেটা টেক্সট বই পড়লাম, প্র্যাকটিস করলাম, এক্সাম দিলাম। ঠিক আছে? এটা করলাম। আর যেটা তোমার এই মুহূর্তে করা উচিত না, আমি সেটাই এখন তোমাদেরকে একটু ফোকাস করে বলছি। তোমার কাছে আমার প্রথম যে রিকোয়েস্টটা থাকবে সেটা হচ্ছে তুমি কোনোভাবেই পরীক্ষার খাতায় এক্সট্রা কোনো কিছু লিখতে যাবা না। বিশেষ করে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এক্সট্রা কোনো কিছু লিখতে যাবা না। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। কেন রিকোয়েস্ট? ওই যে ক্লাসে আমি যখন এসেই বললাম যে বাংলা প্রথম পত্র পরীক্ষাটা সাধারণত প্রথম দিকে হয়। তুমি এমনিতেই পরীক্ষার হলে যে অনেকটা ঘাবড়িয়ে থাকবে, ঘাবড়ানো থাকবে যে কি লিখবো কি করব। দেখবা যে প্রথম প্রশ্ন লিখতে লিখতে প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে। এখন তুমি যদি এর বাইরে আবার এক্সট্রা কিছু লিখতে যাও, যেমনটা একটু আগে আব্দুল্লাহ মেহেদী বলে গিয়েছে যে কি 1 নাম্বার প্রশ্ন অর্থাৎ ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন, যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করে, এটার জন্য তুমি সর্বোচ্চ একটা ওয়ার্ড বা একটা লাইন লিখতে পারো।
1861 খ্রিস্টাব্দের 7ই মে, 25শে বৈশাখ 1268। এনাফ। এখন তুমি যদি আরেকটু ভালোভাবে লেখো যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এত সালে এত জন্মগ্রহণ করেন, যথেষ্ট। কিন্তু তোমার এই প্রশ্নের উত্তর দিতে যে তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তিনি কোথায় পড়াশোনা করছেন, তিনি বাংলাদেশে এই করছেন, ভারতে এই করছেন, অন্যান্য দেশে এই করছেন, যে কিচ্ছু লেখার দরকার নেই। আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি? একই কথা প্রত্যেকটা প্রশ্ন লেখার ক্ষেত্রে লেখার সাথে সাথে তুমি একটু সময়ের দিকে তাকাবে, যে আমি যেন যেভাবে হোক বাংলা ফার্স্ট পেপারে প্রত্যেকটা প্রশ্ন যেন শেষ করে যেতে পারি। এবং এক্ষেত্রে একটা কথা, সেটা হচ্ছে বারবার বাসায় অন্তত পরীক্ষার হলে যাওয়ার আগে নিজে নিজে 2 থেকে 3টা পরীক্ষা দেওয়া। কথাটা খুব সুন্দর করে মনে রেখো এবং কাজে লাগিও। পরীক্ষা আমি ধরে নিচ্ছি পরশুদিন, তুমি আজকে বাসায় বসে নিজে নিজে ঠিক পরীক্ষার মতো করে 3 ঘন্টার মতো করে একটা পরীক্ষা দিবা। সেক্ষেত্রে প্রয়োজনে আমাদের শিখর যে সর্বশেষ আমরা মডেল টেস্টটা নিব বা এ ধরনের একাধিক পরীক্ষা নেওয়া হবে, তুমি সেখান থেকেও যে কোনো একটা প্রশ্নে পরীক্ষা দিতে পারো এবং নিজেকে কিন্তু নিজে যাচাই বাছাই করতে পারো। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে তোমার প্রথম বর্জনীয় উপাদান কি হবে, বা তোমার প্রথমে যেটা বাদ দেওয়া উচিত সেটা হচ্ছে অতিরিক্ত লেখা বাদ দিতে হবে। অতিরিক্ত লেখা বাদ দিব। একেবারে আজে বাজে অতিরিক্ত কিছু লেখার দরকার নেই। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একটা তথ্য দিই, প্রথম পত্র নিয়ে তো বললাম। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সারাংশ এবং সারমর্ম 2 থেকে 2.5 লাইন বা সর্বোচ্চ 3 লাইন যথেষ্ট। এবার ছেলে মেয়ে করে কি, যেহেতু সারাংশ বা সারমর্মে 10 নম্বর রয়েছে, ও প্রায় 7 থেকে 8 লাইন বা একটা পাতা লিখে আসে। বিশ্বাস করো ভাইয়া, সারাংশ সারমর্ম এক পাতা লেখার জিনিস না। তুমি যদি সারাংশ সারমর্ম মাত্র 2 লাইনে লিখে আসতে পারো, কোনো বানান ভুল না করো, তুমি একেবারে 10-এ 10 পাবা। সবার মধ্যে একটা কনফিউশন কাজ করছে, এখন পর্যন্ত অনেকে জিজ্ঞেস করছো যে ভাইয়া প্রতিবেদন কিভাবে লিখবো। আমি তোমাদেরকে ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, প্রতিবেদন বিভিন্ন ভাবে লেখা যায়। তোমার কাছে যে গাইড বই আছে, তুমি গাইড বইটা আজকে একটু নাড়াচাড়া করে দেখো, দেখবা প্রতিবেদন তুমি বিভিন্ন ভাবেই লিখতে পারবা। তবে তোমার কাছে যে প্রতিবেদনটা লিখতে তুমি কমফোর্টেবল, যে প্রক্রিয়ায়, তুমি সেইভাবে লিখবা। সাধারণত দেখা যায় সংবাদপত্রে প্রকাশের নিমিত্তে কোনো না কোনো প্রতিবেদন পরীক্ষায় চলে আসে। তো একটা সংবাদপত্রে প্রকাশের জন্য একটা প্রতিবেদন যেভাবে লিখতে হয়, জাস্ট তুমি সুন্দর করে একটা ফরম্যাট দেখে যাও, তুমি দেখবা লিখতে পারবা। অনেকে বলে যে ভাইয়া আমি প্রবন্ধ বা রচনা কত পেজ লিখবো। দেখো একটা সত্যি কথা বলি, এই ধরনের প্রশ্ন করাটাই অবান্তর। তুমি দেখছো যে তোমার হাতে প্রবন্ধ বা রচনা লেখার জন্য সময় আছে মাত্র 20 মিনিট, তাহলে তুমি সর্বোচ্চ চেষ্টা করবে 20 মিনিটে যতটা লেখা যায়। এবার তুমি দেখছো যে তোমার রচনাটা লেখার জন্য হাতের সময় আছে প্রায় 1 ঘন্টা, তাহলে তুমি কি চেষ্টা করবা, যতটা লেখা যায়। তবে আমার ব্যক্তিগত রিকোয়েস্ট তোমাদের কাছে, সেটা হচ্ছে কোয়ান্টিটির দিকে না তাকিয়ে তুমি কোয়ালিটি লেখার চেষ্টা করবা। আবার বলছি, কতটা লিখছো এটা গুরুত্বপূর্ণ না, তোমার লেখাটা যেন স্ট্যান্ডার্ড হয়। তোমরা হয়তো অনেকে ভাবো যে টিচাররা মনে হয় খাতা পড়ে না, কিন্তু তোমরা শুনে অবাক হয়ে যাবা, টিচাররা খাতা না পড়লেও ওনারা কিন্তু একটা খাতা যখন তার হাতে যায়, খাতাটা দেখার সাথে সাথে ওই খাতাটা ওয়েট করতে পারেন, উনি মেজার করতে পারেন যে ওই খাতার লেখার মানটা কেমন। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? সুতরাং টিচারদেরকে এত বোকা ভাবার ভাইয়া কিচ্ছু নাই। তোমার কাজ হচ্ছে সুন্দর করে তুমি ডেলিভার করবা খাতায়, বাকিটা যা হওয়ার হবে। তাহলে কথা কি ছিল, তোমার প্রথম কাজ হচ্ছে অতিরিক্ত লেখা তুমি বাদ দিবা, এবং একেবারেই কোনো রকম দুশ্চিন্তা করা যাবে না। তুমি সবসময় ধরে নিবা ভাইয়া, তুমি যা পড়েছো তোমার থেকেও বেশি কেউ কিছু পড়েনি, এবং নিজের উপর আস্থা রাখবে যে পরীক্ষার হলে যদি কেউ A+ পায়, তুমি A+ পাবে। অনেকে কি করে, পরীক্ষার হলে প্রশ্নটা হাতে পাওয়ার সাথে সাথে একটু এদিকে তাকায় একটু ওদিকে তাকায় এবং কাউকে না কাউকে দেখে একটু ঘাবড়িয়ে যায়। তুমি প্রশ্ন পাওয়ার পরে কোনো কথা বলবা না, জাস্ট তোমার মতো তুমি লিখতে যাও। লিখতে যেয়ে দেখলে তোমার কাছে 2-4টা প্রশ্ন একটু কঠিন লাগছে, কঠিন লাগতেই পারে। তুমি ভাববা তোমার কাছে যেহেতু কঠিন লাগছে, এই প্রশ্ন এই পরীক্ষার হলে অন্য সবার কাছে কঠিন লাগছে। আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি? সুতরাং ওই একটা প্রশ্ন কঠিন আসছে আর 5টা MCQ দাগাইতে পারলাম না, এইটা নিয়ে পরীক্ষার হলে ঘাবড়ানোর কিছু নাই। এমনও হতে পারে
যে ওই পরীক্ষার হল থেকে তুমি একমাত্র এ প্লাস পেয়েছো, আরেকজন এ প্লাস পায়নি বা অন্য কেউ এ প্লাস পায়নি। সো কোনো রকম দুশ্চিন্তা করা যাবে না, এবং মূল কাজ হচ্ছে অতিরিক্ত লেখা বাদ দিতে হবে এবং জাস্ট টু দ্য পয়েন্টে সুন্দর করে লিখতে হবে। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? এর বাইরে আর কিছু নাই। জাস্ট করণীয়র ক্ষেত্রে একটাই কথা বলবো, প্র্যাকটিস। প্র্যাকটিস, অ্যান্ড ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি কি বোঝাতে পারছি? এবং প্র্যাকটিস সেটা হতে পারে এক্সাম মাধ্যমে প্র্যাকটিস। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? সো বারবার প্র্যাকটিস করো, বারবার এক্সাম দাও, একটা পর্যায়ে তুমি দেখবা যে তোমার সকল কনফিউশন মোটামুটি ভাবে একেবারে দূরীভূত হয়ে গেছে। ওকে, তো যাই হোক ভাই, আমরা মোটামুটি ভাবে আজকের এই যে বাংলার যে ওরিয়েন্টেশন বা গাইডলাইন যে লাইভটা তোমাদের সাথে আমরা সংযুক্ত হয়েছি, এটার উদ্দেশ্য ছিল হচ্ছে একটাই, আমরা খুব দ্রুতই 2-1 দিনের মধ্যে তোমাদেরকে এই যে কোর্সটা কালকে থেকে হচ্ছে লক্ষ্য জিপিএ 5 এর এই কোর্সের এই ক্লাস কালকে থেকে শুরু হচ্ছে। বাংলা ক্লাসে আশা করছি খুব দ্রুতই দেখা হবে, এবং সমস্ত ক্লাস কিন্তু তোমরা অ্যাপে আমাদেরকে পেয়ে যাবা, এবং ক্লাস শেষে কিন্তু সাথে সাথে প্র্যাকটিস বুকটাও তুমি একেবারে ক্লাসের সাথে সাথে পেয়ে যাবা। তো আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করব, তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছো, আমাদের কিন্তু গত বছর এই তোমাদের এই কোর্সের যে লক্ষ্য জিপিএ 5 এ যারা ভর্তি হয়েছিল, প্রায় প্রতি 4 জনের মধ্যে 3 জনের বেশি পরিমাণ কিন্তু এ প্লাস পেয়েছিল। তো যাই হোক, এইটা কথা না, কথা হচ্ছে তুমি যা পড়েছো নিজের উপরে বিশ্বাস রাখো, নিজের উপর ভরসা রাখো, এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, সেটা হচ্ছে জাস্ট আগামী কিছুদিন, আগামী 2-3টা মাস তুমি পৃথিবী থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যে জাস্ট তুমি একটু পড়াশোনার মধ্যে থাকো। কে কি পড়ছে, কে কতটা পড়ছে, এই চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলে তোমার এখন কাজ হবে হচ্ছে সম্পূর্ণ নিজে বইয়ের মধ্যে নিজে থাকা। এবং আমি তোমাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব, এই গত 2 বছর অনেক দৌড়াদৌড়ি করেছো, এই টিচার ওই টিচার, বাসায় এই টিউশনি, এটা সেটা আরো অনেক কিছু। আমি বাবা তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, কি পড়তে হবে, কোথার থেকে পড়তে হবে, এটা তোমরা কম বেশি সবই জেনে গেছো। এখন জাস্ট তুমি এই যা জেনে গিয়েছো, এই জানাটাকে একটু কাজে লাগাও। জাস্ট নিজে এখন একটু নিজেকে বাসায় সময় দাও, এবং বারবার বারবার একটা চ্যাপ্টার পড়া শেষে সেটা পরীক্ষা দাও। আমি কিন্তু আজকের বারবার একটা কথাই বোঝাতে চেয়েছি, যে তুমি যা পড়বা সাথে সাথে এক্সাম দিবা, সাথে সাথে প্র্যাকটিস করো। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, অনেকে প্রশ্ন করছে যে ভাইয়া রোজার মাসে কখন ক্লাস হবে? আচ্ছা ভাইয়া, রোজার মাসে কখন ক্লাস হবে এটা নিয়ে তোমাকে এখন ভাবতে হবে না। রোজার মাস তো মার্চ মাসে, তাই তো? সো মার্চ মাসের অন্তত 1 মাস আগে আমরা তোমাদেরকে জানিয়ে দিব যে কখন ক্লাস হবে, কখন কি হবে। আমরা শিক্ষক, সবকিছু আমাদের অনেক গোছানো। সুতরাং তোমার এটা নিয়ে একটুও ভাবতে হবে না। আচ্ছা, বিরোচন কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়? ভাইয়া আমি বিরোচন নিয়ে একটু কথা বলেছি। আরো ক্লাসে আরো অনেক ডিটেইলস কথা বলবো। ক্লাসের জন্য তোমাদের একটু তো অপেক্ষা করতে হবে। আজকের এই 1-1.5 ঘন্টায় যদি আমি সবকিছু তোমাকে শিখিয়ে দিই, তাহলে ক্লাসে তো শেখানোর কিছুই বাকি থাকবে না। সুতরাং একটু ক্লাসে আসতে হবে। ক্লাসে প্রত্যেকটা টপিকের, বিশেষ করে আমরা বাংলায় প্রত্যেকটা টপিকের একেবারে শর্টকাট সমাধান দিব। পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসবে এটা আমরা ডাইরেক্টলি না বলতে পারি, ইনডাইরেক্টলি বলে দিব, এবং দেখবা পরীক্ষার হলে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই চলে আসছে। আমি কি বোঝাতে পারলাম তোমাদেরকে? সুতরাং বাংলা নিয়ে আমার মনে হয় তোমাদের আর বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। তোমরা জাস্ট একটু আমাদের উপর ভরসা রাখো, আমাদের ক্লাসগুলো জয়েন করো, এবং ক্লাস শেষে এক্সাম দাও, এবং তারপরেও যদি কারো কোথাও কোনো কনফিউশন থাকে, আমরা তো আছি। আমাদেরকে মেনশন করে জিজ্ঞাসা করো যে ভাই আপনি ক্লাসে এটা বলেছিলেন, আমি বুঝতে পারিনি। দেখবা সাথে সাথেই মোটামুটি তুমি উত্তরটা পেয়ে যাচ্ছ যে ভাই এইটাই। ওকে, সো আমার মনে হয় যে আমাদের আর তেমন কারো কোথাও কোনো জিজ্ঞাসা নেই। আর তারপরেও যদি তোমাদের কারো কোথাও কোনো আজকের এই লাইভ ওরিয়েন্টেশন নিয়ে কারো কোথাও জিজ্ঞাসা থাকে, বিভ্রান্তি থাকে, তোমরা অবশ্যই আমাদেরকে মেনশন করে জিজ্ঞাসা করবা। আমরা তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য সদা প্রস্তুত। তোমরা ইতিমধ্যেই ফেসবুকে আমাদের খুব পপুলার গ্রুপ শিখো শিখবো জিতবোতে যারা জয়েন হয়ে আছো, খুবই ভালো। আর যারা এখনো পর্যন্ত শিখো শিখবো জিতবো এই গ্রুপে জয়েন করোনি, তোমরা আজকে জয়েন হয়ে যাও, এবং যে কোনো ধরনের বিভ্রান্তি, যে কোনো ধরনের কনফিউশন থাকলে সাথে সাথে আমাদেরকে জিজ্ঞাসা করো।
তাহলে আজকে এ পর্যন্তই। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের সবার সাথে ক্লাসে আশা করছি দেখা হবে এবং সেই অপেক্ষায় থাকলাম এবং সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ।